কলেজ ছুটির পর আজ আকাশ একা একাই বাড়িতে ফিরছে। কলেজ থেকে বেরিয়ে একটু সামনে গেলে একটা ফাঁকা রাস্তা আছে, সেখানে আকাশ যাওয়ার সঙ্গে সঙ্গেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। অবশ্য এটা বৃষ্টির টাইম, যখন তখন বৃষ্টি আসতেই পারে। তবে আকাশের একদমই ভালো লাগে না ছাতা ক্যারি করতে, তাই সে সবসময় কলেজে ছাতাও আনে না। বেশিরভাগ টাইম এসে বন্ধু বান্ধবের ছাতার নিচেই থাকে। তবে আকাশের বাড়ির সাইডে যে দুই একজন বন্ধু বান্ধব আছে, দুর্ভাগ্যবশত আজকে তারা কলেজে আসেনি। অন্যদিকে বৃষ্টির সিজন চলছে বলে সে সচরাচর কলেজে বাইকও আনছে না। ফাঁকা রাস্তাটায় অবশ্য তেমন একটা দাঁড়ানোর জায়গাও ছিল না, তাই সে তাড়াতাড়ি দৌড়ে সেই রাস্তাটা ক্রস করলো। ওই রাস্তাটা পার করে আসার পর যে রাস্তাটা পড়ে, সেই রাস্তার দুই সাইডে কয়েকটা চায়ের দোকান আছে। আকাশ তাড়াতাড়ি একটা চায়ের দোকানে উঠল। আকাশ সেখানে গিয়ে দেখে সেখানে আগে থেকে আরও দুটো মেয়ে দাঁড়িয়েছিল। অবশ্য তারা আকাশের সঙ্গেই পড়াশুনো করে, তবে আকাশ আগে কখনো তাদের সঙ্গে কথা বলেনি। দোকানে যেতে যেতেই আকাশের শার্টটা একদম ভিজে যায়। তাড়াতাড়ি সে গা থেকে শার্টটা খুলে নিংড়ে আবারও সে পরে নিল। প্রায় ঘন্টাখানেকের মতো তারা সেই দোকানেই ছিল। এর ভিতরে বেশ কয়েকবার আকাশ মেয়ে দুটোকে দেখেছে। অবশ্য আগে থেকে আকাশ তাদের নাম জানতো। একজনের নাম তিন্নি আর অন্যজনের নাম মৌ। কয়েকবার তাদেরকে দেখতে দেখতে আকাশের তিন্নিকে যেন একটু একটু ভালো লাগতে শুরু করে। তিন্নি আর মৌ কথা বলছিল। কথা বলার মাঝে তিন্নি যতবার হেসেছে, আকাশও যেন নিজের অজান্তে ঠিক ততবারই হেসেছে। আগে কখনো তাদের সঙ্গে আকাশ কথা বলেনি, তাই হঠাৎ করে যে তাদেরকে কি বলবে সেটাই আকাশ বুঝতে পারছিল না। 1 ঘন্টা পরে অবশ্য বৃষ্টির পরিমাণটা একটু কমে। তিন্নি আর মৌয়ের কাছে ছাতা ছিল, তাই বৃষ্টিটা কমার সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আকাশ 1 কাপ গরম গরম চা খেয়ে সেও বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে গিয়ে স্নান করে কিছু একটা খেয়ে তার রুমে গিয়ে শুয়ে পড়ে। বিছানায় যেতে না যেতেই আকাশের শুধু তিন্নির কথাই মনে পড়ছিল। ওই 1টা ঘন্টায় আকাশ তিন্নিকে যেভাবে দেখেছে, সেটাই যেন আকাশের চোখের সামনে শুধু ভেসে উঠছিল। কিছুক্ষণ পর আকাশের এক বন্ধু আসে। যেহেতু সে আজকে কলেজে যায়নি, তাই সে কলেজে কি পড়াশুনো হয়েছে না হয়েছে সেটাই জানার জন্য আকাশের কাছে আসে। বন্ধুর নাম রন। আকাশ রনের সঙ্গে বসে বসে বেশ অনেকক্ষণ ধরেই গল্প করে। এরপর আকাশ তিন্নির কথাও রনকে বলল। কথাটা শুনে রন বলে কালকেই তাকে প্রপোজ করার কথা, কিন্তু আকাশ রাজি হয় না। আকাশের অবশ্য এটাই বক্তব্য ছিল, আগে কখনো আমরা তিন্নির সঙ্গে কথা বলিনি, আর সব থেকে আগে এটাই জানা দরকার যে ও অন্য কারোর সঙ্গে রিলেশনে আছে কিনা, তারপর প্রপোজ করা নিয়ে ভাববো। কথাটা শুনে রন বলেছিল, ঠিক আছে, এটা তো এমন কোনো ব্যাপার না, আমরা কালকেই গিয়ে খোঁজখবর নিয়ে দেখব অন্য কারোর সঙ্গে প্রেম করে কিনা। কিছুক্ষণ পর রন সেখান থেকে চলে যায়। পরের দিন কলেজে যাওয়ার টাইমে আকাশ অনেকবারই রনকে বলেছে যেন তিন্নিকে সে তার বিষয়ে কোনো কথাই না বলে। ক্লাসরুমে যাওয়ার পর আকাশ বেশ ভালোভাবেই লক্ষ্য করলো আজকে তিন্নি কোথায় বসেছে। এরপর তিন্নি রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আকাশ গিয়ে তার বইয়ের ওপর একটা গোলাপ ফুল রেখে আসে। ক্লাসে অবশ্য অনেকেই ছিল, কিন্তু কেউ আর বিষয়টা তেমন লক্ষ্য করেনি। আকাশ গোপনেই কাজটা সারে। তিন্নি ক্লাসে এসে যখন ফুলটা দেখে, তখন সে বুঝতেই পারলো না কেন, কিসের জন্য ফুলটা অবশ্য সেখানে। এটা তার বোঝার কথাও না। সে একটু অবাকই হয়েছিল। ফুল সবারই ভীষণ পছন্দের জিনিস, তাই প্রথমে তিন্নি অবাক হলেও ফুলটা যত্ন করে তার কাছে রেখে দেয়। বিষয়টা আকাশ দেখে তারও ভীষণ ভালো লাগলো। আজকে আকাশ ক্লাসে বসে বসে বারবার সে শুধু তিন্নিকেই দেখছিল, আর মনে মনে এটাই ভাবছিল, আমাদের কলেজ শেষ হওয়ার মাত্র আর 6 মাস আছে। আমি এই কয়েক বছরে কেন তিন্নিকে একটাবারের জন্য কাছ থেকে দেখিনি। আর এখন আমার এটাই মনে হচ্ছে যে তিন্নিকে দেখেই আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। আচ্ছা, আমি কি গিয়ে একটাবারের জন্য ওর সঙ্গে একটু কথা বলবো, নাকি দুটো একটা দিন টাইম নেব? আকাশ এরকম অনেক কিছুই তিন্নিকে নিয়ে ভাবছিল। এরপর সে ডিসিশান নিল, এখন না, কয়েকটা দিন পরে আমি তিন্নিকে সব কথা খুলে বলবো। দেখতে দেখতে কেটে গেল প্রায় 2 মাস। প্রত্যেক দিন আকাশ একটা করে গোলাপ ফুল তিন্নির বইয়ের উপর রেখে আসে। প্রথম 2-1টা দিন তিন্নি এই জিনিসটা দেখে একটু অবাক হলেও পরে অবশ্য সে বুঝতে পারলো এটা ইচ্ছা করেই কেউ একজন করছে। প্রত্যেক দিনের মতো অবশ্য আজও আকাশ গেছিল তিন্নির জায়গায় একটা গোলাপ ফুল রাখতে। সেখানে গিয়ে দেখে একটা কাগজে কিছু লেখা আছে। কাগজটায় চোখ বোলাতেই আকাশ বুঝতে পারলো যে গোলাপ ফুলটা তিন্নির ওখানে রাখছে তাকে উদ্দেশ্য করেই কাগজে কিছু লেখা আছে। আকাশ ফুলটাকে সেখানে রেখে সেই কাগজটা নিয়ে তার জায়গায় চলে যায়। কলেজে এত মানুষের ভিতরে সে অবশ্য কাগজটা পড়তে চায়নি, ভেবেছিল বাড়িতে গিয়ে পড়বে। অবশ্য এটাকে একটা চিঠিও বলা যায়। কলেজ ছুটির পর আকাশ যথারীতি তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তার রুমে এসে বসলো চিঠিটা পড়ার জন্য।
চিঠিটা হাতে নেওয়ার পর থেকে আকাশ বারবার শুধু সেটাই পড়তে চাইছিল, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে এখনও অবধি সে পড়ে উঠতে পারেনি। নিজের রুমে এসে কলেজের ব্যাগ থেকে চিঠিটা বের করে বেডের উপরে একটা বালিশে হেলান দিয়ে বসে চিঠিটা পড়া শুরু করলো। সেখানে লেখা আছে, আমার মনে হলো তুমি আমার সঙ্গেই পড়াশুনো করো, তাই আমি তোমাকে তুমি বলেই সম্বোধন করছি। তবে আমি এটা জানি না তুমি আসলে কে। তবে এটা ঠিক, আমি যদি জানার চেষ্টা করতাম তাহলে অবশ্যই জানতে পারতাম, কিন্তু আমি সেই চেষ্টাটাও করিনি। প্রত্যেক দিন তুমি আমাকে একটা করে গোলাপ ফুল দিচ্ছ। এর অবশ্য দুটো কারণ থাকতে পারে। প্রথম কারণ এটাই যে হয়তো তুমি আমাকে বন্ধু মনে করছো, আর না হলে দ্বিতীয় কারণ এটাই যে তুমি আমাকে পছন্দ করো, বলা যায় তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। কিন্তু আমি এটা জানি না তুমি কোন হিসেবে আমাকে গোলাপ ফুলটা দিচ্ছ। এমনটাও হতে পারে যে আমি ভুল হতে পারি, হয়তো বা তোমার উদ্দেশ্য অন্য। তুমি যদি আমাকে বন্ধু হিসেবে গোলাপ ফুল দাও তাহলে ঠিক আছে, কিন্তু যদি প্রেমিকা হিসেবে দাও তাহলে আমি একটা কথাই বলবো, আমার জীবনে অলরেডি কেউ একজন আছে। আমি জানি না চিঠিটা পড়ে তোমার খারাপ লাগছে কি না। যদি লাগে তাহলে সরি বলা ছাড়া আমার আর কিছু বলার নেই। তবে এটা ঠিক, প্রত্যেক দিন একটা করে গোলাপ ফুল পাওয়াটা যেন এতদিনে আমার কাছে একটা ভালো লাগার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রথম প্রথম তুমি যখন আমাকে একটা করে ফুল দিতে তখন আমি একটু অবাকই হয়েছিলাম, কিন্তু পরে আমি যখন কলেজে আসতাম তখন ভাবতাম আজও কি আমি ক্লাসের যে কোনো একটা টাইমে আমার বইয়ের উপরে একটা ফুল পাবো। বিষয়টা ভাবতে না আমার খুব ভালো লাগতো। তবে একটা কথা বলতে আজকে ভীষণ খারাপ লাগছে, প্লিজ আমাকে আর ফুল দিও না। হয়তো এই কথাটা শুনতে তোমারও খারাপ লাগছে, আর এটাও ভাবতে পারো আমি কেন বারণ করছি। তবে এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারছি না, আর আমাকে প্লিজ ভুল বুঝো না। সরি। চিঠিটা পড়তে পড়তে আকাশের নিজের অজান্তেই তার দুপোর চোখের জল চিঠিটার ওপর পড়ল। আকাশ অবশ্য কোথাও না কোথাও এটা অবশ্যই ভাবতো যে এতদিনে হয়তো তিন্নি কারো না কারো সঙ্গে অবশ্যই সম্পর্কে আছে, কিন্তু তারপরেও আকাশ নিজের জায়গা থেকে সে যেন তিন্নিকে ভীষণ ভালোবেসে ফেলেছে। এই 2 মাসের ভিতরে অবশ্য আকাশ অনেকবারই ভেবেছে সে তিন্নির সঙ্গে একটু কথা বলবে, তাকে প্রপোজ করবে, কিন্তু কোথাও না কোথাও একটা ভয় যেন আকাশের ভিতরে কাজ করত। আর সেটা হলো তিন্নির অন্য কারো সঙ্গে সম্পর্ক। এই কথাটা যেন আকাশ তিন্নির মুখ থেকে শুনতেই চাইছিল না। আকাশ অবশ্য এটাই ভেবে নিয়েছিল সে তিন্নির মুখ থেকে এই কথাটা না শুনে নিজেই সে তিন্নিকে অনেকটা ভালোবেসে যাবে। তিন্নির সুবিধা অসুবিধা সমস্ত কিছু সে খেয়াল রাখবে, আর দূর থেকে তাকে সবসময় প্রোটেক্ট করে যাবে। সমস্ত কিছুতে আকাশ তিন্নিকে বুঝিয়ে দেবে সে তাকে ঠিক কতটা ভালোবাসে। আর এই ভালোবাসায় দুর্বল হয়ে যদি তিন্নি আকাশের কাছে আসে তাহলে তার থেকে ভালো তো আকাশের জন্য আর কিছুই হতে পারে না। কিন্তু আকাশ তিন্নিকে প্রপোজ করার পর তিন্নির মুখ থেকে যদি আকাশ শুনতো সে অন্য কাউকে ভালোবাসে, তাহলে হয়তো সেটা আকাশ মেনে নিতে পারতো না। আর সেজন্যই আকাশ এই সমস্ত কিছু নিয়ে তিন্নির মুখোমুখি দাঁড়িয়ে সে কখনো কথা বলতে চায়নি। তবে আকাশের চাওয়া না চাওয়াতে কী আসে যায়, যে ভয়টা সে পাচ্ছিল সেই ভয়টার সামনেই তো আজ আকাশকে দাঁড়াতে হলো। এই 2 মাসে আকাশ তিন্নিকে ভীষণ ভালোবেসে ফেলেছে, আর সেজন্য এই চিঠিটা যেন আকাশের জন্য ভীষণ যন্ত্রণাদায়ক ছিল। সেই মুহূর্তে দাঁড়িয়ে আকাশ কী করবে না করবে বা তার কী করা উচিত কিছুই বুঝতে পারছিল না। তার শুধু এটাই মনে হচ্ছিল একের পর এক পাথর যেন তার বুকের ভিতরে এসে জমা বাঁধতে শুরু করলো। চিঠিটা হাতে নিয়েই আকাশ মেঝের উপর বসে পড়ল। দম বন্ধ হয়ে আসছে তার, কাউকে কিছু বলতেও পারছে না। চোখ দিয়ে কয়েক ফোঁট জল মাঝে মধ্যেই মেঝেতে গড়িয়ে পড়ছে। আকাশের ভিতরটা তোলপাড় করলেও বাইরে থেকে সে ছিল শান্ত। শান্তভাবেই সে মেঝের উপর বসেছিল, আর তিন্নির মুখটা বারবার যেন তার চোখের সামনে ভেসে উঠছিল। এভাবেই 2-1 ঘন্টা কেটে যায়। কিছুক্ষণ পর পিছন দিক থেকে আকাশের কাঁধের ওপর একটা হাত এসে পড়ল। আকাশ আড়চোখ করে দেখে বুঝতে পারল এটা তার বোনের হাত। সে চোখের জলটাকে সামলে নিয়ে বলল, কিছু বলবি? এবার বোন তার সামনে এসে বসে বলল, আমি অনেকক্ষণ ধরেই দেখছি তুই একটা জায়গাতেই বসে আছিস, আর এখানে এসে তোর চোখ মুখ দেখে বেশ ভালোভাবেই বুঝতে পারছি তোর কিছু একটা হয়েছে। কি হয়েছে বলতো তোর? আকাশ মাথাটা নেড়ে বলল, কিছু না, তুই এখন যা। তখন বোন একটু মজা করে তার দাদাকে বলল, এই বয়সে মন খারাপ করে বসে থাকার তো একটা কারণ হতে পারে, আর ছেলেদের চোখেও সচরাচর জল আসে না। জল আসারও কিন্তু একটা কারণ আছে, আর সেটা হলো প্রেমে ছ্যাঁকা খাওয়া। আমার মনে হচ্ছে তুই এখন সেই পরিস্থিতির ভিতরেই আছিস।
এবার অবশ্য আকাশ আর তার বোনের কথার কোনো উত্তরই দেয় না। তখন তার বোন আবার বলে উঠল, ভালোবাসা জিনিসটা আসলে এরকম, সবাইকে কাঁদিয়ে দিতে পারে, কিন্তু সে যদি তোর ভাগ্যে না থাকে তাহলে হাজার কষ্ট পেয়েও তুই তাকে পাবি না, বা হাজার চেষ্টা করেও তুই তাকে পাবি না। আর যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই তুই তাকে পাবি। কথাটা বলতে বলতে তার বোন সেখান থেকে চলে যায়। বোন চলে যাওয়ার পরেও কেটে যায় আরও বেশ কিছুক্ষণ। একা একা সেখানে বসে বসে আকাশ অনেক কিছু ভাবছিল। কিছুক্ষণ পরে সেখান থেকে উঠে সে নিজেকে একটু ফ্রেশ করে নিল। এরপরে আকাশ যে কাজই করছিল না কেন, কোনো কাজেই সে মন বসাতে পারছিল না। তার মনের ভিতরে শুধু তিন্নির কথাই চলছিল। রাতের বেলাও একবারের জন্যও আকাশ দু চোখের পাতা এক করতে পারেনি। সেও তিন্নির জন্য একটা চিঠি লিখল, তবে সেই চিঠিতে আকাশের নামটা কোথাও উল্লেখ করলো না। পুরো রাতটাই কেটে যায় তিন্নির কথা ভাবতে ভাবতে। একটা বাড়ির জন্যও সে ঘুমাতে পারেনি। রাতের বেশিরভাগ টাইমটা কাটে ব্যালকনিতে বসে বসে। বেশ কিছুক্ষণ পর অন্ধকারটা কেটে যেন হালকা হালকা আলোর দেখা পাওয়া গেল। পাখির কিচিরমিচির ডাকও শোনা যাচ্ছে। রাস্তার উপর কিছু মানুষ মর্নিং ওয়াক করছে। পেপারওয়ালা দোতলার ব্যালকনির দিকে লক্ষ্য করে পেপার ছুঁড়ে দিল। সব কিছু মিলিয়ে আকাশ বুঝতে পারল এখন সকাল হয়ে গেছে, আর তার পুরো রাতটা এই ব্যালকনিতে বসে বসেই কেটে গেছে। আকাশ মনে মনে এটাই ভাবছিল, অনেক হয়তো তার কথাগুলো ভেবে হাসবে। এটাই ভাববে যে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক না করেও তার জন্য এতটা কষ্ট পাচ্ছে। এটা মনে হয় একটা পাগলামি। কিন্তু আমি বলতে চাই এটা পাগলামি না। হ্যাঁ, হতে পারে আমি তাকে কিছু বলিনি, কিন্তু তারপরও আমি তাকে সত্যি খুব ভালোবাসি। তাই খারাপ লাগাটাও অস্বাভাবিক কিছু না। এরপর আস্তে আস্তে আকাশ ব্যালকনি থেকে উঠে তার সকালবেলার দৈনন্দিন কাজবাজগুলো শুরু করলো। হাজার হোক, কলেজে তো তাকে যেতেই হবে। সমস্ত কিছু গোছগাছ করে দেখতে দেখতে কলেজে যাওয়ার টাইমটাও হয়ে গেল। কলেজে যাওয়ার জন্য সে রাস্তায় বেরিয়ে পড়ল। কলেজে যাওয়ার সময় কয়েকটা ফুলের দোকান বাদে সেখানের একটা দোকান থেকেই আকাশ প্রত্যেক দিন একটা করে গোলাপ ফুল তিন্নির জন্য নিয়ে যেত। আজও তার ব্যতিক্রম হয়নি। কলেজে গিয়ে আকাশ প্রত্যেক দিনের মতো আজও তিন্নির বসার জায়গায় একটা চিঠি আর গোলাপ ফুলটা রেখে দিল। যথারীতি সেটা তিন্নি উপায় সময় সুযোগ বুঝে সে চিঠিটা পড়ে নিল। সেটাতে লেখা ছিল, হ্যাঁ তিন্নি, আমি তোমাকে ভালোবাসি বলেই প্রত্যেক দিন একটা করে লাল গোলাপ আমি তোমাকে দিয়েছি। তবে তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে প্রপোজ করার সাহস আমার হয়নি। কেন হয়নি সেই প্রশ্নের হয়তো উত্তরের আর কোনো দরকার নেই। তুমি আমাকে বলেছো যে আমি যেন তোমাকে আর ফুল না দিই। ঠিক আছে, কালকের থেকে আমি আর তোমাকে কোনো ফুল দেব না। তবে এটা ঠিক, তোমাকে আমি সারা জীবন মনে রেখে দেব। বলতে পারো ভালোও বেসে যাব। না, আমি এটা বলছি না যে তোমাকে ছাড়া আমি জীবনে কখনো কাউকে বিয়ে করব না। কারণ এই কথাটা মানুষ আবেগ দিয়ে বলে, আর আবেগ দিয়ে কিন্তু বাস্তবটা চালানো যায় না। এখান থেকে 4-5 বছর পর আমাদের লাইফে আসলে কি হবে না হবে সেটা আমরা কেউ বলতে পারি না। কিন্তু এটা আমি বিশ্বাসের সঙ্গেই বলতে পারি, আমার জীবনে কেউ আসুক বা না আসুক, আমার মনের ভিতরে একজন স্পেশাল মানুষ হয়ে তুমি সারা জীবন থেকে যাবে। তুমি তোমার চিঠিটায় লিখেছিলে তুমি চেষ্টা করলে অবশ্যই আমিকে সেটা জানতে পারতে, কিন্তু তুমি সেই চেষ্টাটাও করনি, আর সেজন্য আমিও তোমার সামনে আসলাম না। নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে সারা জীবন ভালো থেকো। লাস্টে আমি তোমাকে একটা কথাই বলবো, আই লাভ ইউ তিন্নি। আমি তোমাকে খুব ভালোবাসি। এতদিনও আমি তোমাকে দূর থেকে ভালোবেসেছি, আর এখনও আমি তোমাকে দূর থেকেই ভালোবেসে যাব। ভালো থেকো। চিঠিটা পড়ে তিন্নির খারাপ লাগলো। কেন খারাপ লাগলো সেই প্রশ্নের উত্তর অবশ্য তিন্নির জানা নেই, তবে তার ভীষণ খারাপ লাগছিল। তিন্নির শুধু এটাই মনে হচ্ছিল সে যেন তার জীবন থেকে কিছু একটা হারিয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই তিন্নির বয়ফ্রেন্ডের ফোন আসে। তিন্নি সেটা রিসিভ করে কথা বলছিল। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ সবটাই দেখছিল। কথা বলার স্টাইল দেখে আকাশ বুঝতে পারল হয়তোবা তার বয়ফ্রেন্ড ফোন করেছে। কথাটা ভাবতেই আকাশের চোখের কোণেও কিছুটা জল জমতে শুরু করলো। আকাশ নিজের হাতের একটা আঙুল দিয়ে জলটাকে মুছে নিজেকে কিছুটা সামলে সেখান থেকে চলে যায়। ক্লাস শুরু হলে আজ আকাশ বারবার শুধু তিন্নির দিকে তাকাচ্ছিল। এতদিন ধরে আকাশ মনে মনে এটাই ভাবতো কখনো না কখনো তিন্নি তার হলেও হতে পারে, কিন্তু আজকের ভাবনা চিন্তা ছিল অন্যরকম। তিন্নি এখন অন্য কারো, হয়তোবা তার হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তবে কলেজ শেষ হওয়ার আর যে কয়েকটা মাস বাকি আছে সেই মাসগুলো হয়তোবা আকাশের খুব একটা বেশি ভালো কাটবে না। এরকম আরও অনেক কিছুই আকাশ মনের ভিতরে ভাবছিল। তবে আকাশ যেমনটা ভেবেছিল বাকি দিনগুলোও যেন আকাশের ঠিক তেমনভাবেই কাটছিল।
পরের দিন থেকে কলেজে যাওয়ার সময় আকাশ আর তিন্নির জন্য কোনো ফুল আনে না। তবে ফুলের দোকানের সামনে দিয়ে যখন আকাশ আসে তখন দোকানের সামনে অন্তত একটা সেকেন্ডের জন্য হলেও সে একটু দাঁড়ায়। কেন দাঁড়ায় বা সেখানে দাঁড়িয়ে আকাশ কী ভাবে সেটা একমাত্র আকাশই জানে। তবে আকাশ প্রত্যেক দিন কলেজে যেয়ে সে কিছুটা সময় ধরে যেন তিন্নিকে লক্ষ্য করে। এটা যেন আকাশের কাছে একটা রুটিন মাফিক হয়ে গেছিল। প্রত্যেক দিন তিন্নি কী করছে না করছে বা তার কি ভালো লাগে খারাপ লাগে তার সমস্তটা না হলেও যেন অনেকটাই সে তিন্নির সম্পর্কে জেনে গেছিল। তবে আকাশ কলেজের শেষ দিন পর্যন্ত তিন্নির সামনে দাঁড়িয়ে কখনো কোনো কথা বলেনি। আর অন্যদিকে তিন্নি চিঠিটা পড়ার পর থেকে সেই অজানা ছেলেটাকে যেন তিন্নি ভীষণ মিস করতে থাকে। পরের দিন থেকে সে কোনো গোলাপ ফুল পায় না, এজন্যও তার ভীষণ খারাপ লাগে। হ্যাঁ, তিন্নি তাকে বারণ করেছিল ফুল না দেওয়ার জন্য, কিন্তু ফুল না পেলে যে এতটা খারাপ লাগবে সেটা অবশ্য তিন্নি বুঝতে পারেনি। এরপর থেকে তিন্নি সেই অজানা ছেলেটাকে অনেক রকমভাবে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তিন্নি মনে করেছিল ছেলেটা হয়তো তাদের সঙ্গে পড়াশুনো করে, এটা অবশ্য তার মনে করা ছিল। বাস্তবে ছেলেটা অবশ্য তাদের সঙ্গে পড়াশুনো করে কিনা বা তাদের থেকে সিনিয়র কিনা এটা অবশ্য তিন্নি ঠিকমতো জানতো না। তিন্নি মাঝে মধ্যেই তার বসার জায়গায় লিখে রাখতো, তুমি আসলে কে সেটা আমি জানতে চাই। আকাশ অবশ্য তিন্নিকে প্রত্যেক দিন লক্ষ্য করলেও তার বসার সিটের ধারে তেমন একটা আকাশ যায়নি। একদম যে যায়নি সেটা বলবো না, মাঝে মধ্যে গেছে। তবে আকাশ যেদিন গেছে সেদিন অবশ্য এই লেখাগুলো রাখেনি তিন্নি। দেখতে দেখতে কলেজের বাকি মাসগুলোও কেটে যায়। আজ বিদায় অনুষ্ঠান। বিদায় অনুষ্ঠানের দিন বারবার আকাশ শুধু তিন্নিকেই দেখছিল। তিন্নিকে দেখতে দেখতে কতবার যে আকাশের চোখ দুটো জলে ভরে গেছে সেটা আকাশ নিজেও জানে না। অনুষ্ঠান শেষে যখন আকাশ বাড়িতে যাবে তখন একটা বাচ্চাকে ডেকে তার হাতে একটা চিঠি আর গোলাপ ফুল দিয়ে ইশারা করে তিন্নিকে দেখিয়ে দিল তাকে সেগুলো দেওয়ার জন্য। বাচ্চাটা আস্তে আস্তে তিন্নির কাছে যায়। তিন্নির কাছে যেতেই আকাশ বাইকে করে সেখান থেকে বেরিয়ে গেল। তিন্নির হাতে চিঠি আর ফুলটা দেওয়ার পরে যেন তিন্নির বুকটা কেঁপে উঠল। সেই পুরনো ভালো লাগাটা আজও যেন তিন্নি ফিল করলো। এগুলো পাওয়ার সঙ্গে সঙ্গেই তিন্নি বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো তার কাছে কে এই সমস্ত কিছু দিয়েছে। তবে যতক্ষণে বাচ্চাটা তিন্নিকে আকাশকে দেখাতে যাবে ততক্ষণে আকাশ সেখান থেকে বেরিয়ে যায়। আজও তিন্নি সেই ছেলেটাকে আর দেখতে পেল না। তখন সে বাচ্চাটাকে জিজ্ঞাসা করে ছেলেটা আসলে দেখতে কেমন ছিল। বাচ্চাটা তখন উত্তর দিয়েছিল সে বাইকের ওপর বসেছিল আর মাথায় ছিল হেলমেট, এজন্য সে তার চেহারাটা দেখতে পারেনি। তবে গায়ের রং ফর্সা আর গায়ে একটা কালো শার্ট ছিল। কথাটা বলে সে সেখান থেকে চলে যায়। আজ কেন জানে না তিন্নি নিজেকে ভীষণ অসহায় মনে করছিল। ইচ্ছা থাকলেও সে কলেজে আর চিঠিটা খুলে পড়তে পারেনি। প্রত্যেকটা মুহূর্তে বন্ধু বান্ধবরা সব এক জায়গাতেই ছিল। বাড়িতে আসার পর সে ফ্রেশ হয়ে চিঠিটা খুলে পড়ে আর সেখানে লেখা ছিল, সামনে আমাদের পরীক্ষা, ভীষণ ভালো করে পরীক্ষা দিও। পরীক্ষার টাইমে তোমাকে হয়তো আমি দূর থেকে দাঁড়িয়ে অনেকবার দেখব, কিন্তু তারপরে জানি না তোমার সঙ্গে আমার আর কখনো দেখা হবে কি না। তবে এটা জানি তোমাকে আমি আজীবন ভালোবেসে যাব। জানি না কখনো দেখা হবে কি না, তাই এখনই বলছি নিজের মনের মানুষটাকে নিয়ে ভীষণ ভালো থেকো আর ভালো করে পরীক্ষা দিও। বেস্ট অফ লাক। চিঠিটা পড়ে তিন্নির ভীষণ কান্না পাচ্ছিল। বারবার সে শুধু এটাই মনে করছিল তার জীবন থেকে যেন কিছু একটা হারিয়ে ফেলেছে। তবে এটা তিন্নি বেশ ভালোভাবেই শিওর হয়ে গেল ছেলেটা তাদের সঙ্গেই পড়াশুনো করত। বাকি দিনগুলো সকলের পড়াশুনোর ভিতরেই কাটছিল। আকাশ তিন্নিকে কখনো পাবে না এই কষ্টটা অবশ্য আকাশের মনের ভিতরে ছিল। আর তিন্নি ছেলেটাকে হারিয়ে ফেলেছে এই হারানোর যন্ত্রণাটাও তিন্নির কাছে ছিল। তার মধ্যেও তো তাদের পড়াশুনো করতে হবে, তাই এই কষ্টগুলো তারা বুকে নিয়ে পড়াশুনোটাই চালিয়ে যাচ্ছিল। পরীক্ষার পরের দিনগুলো দুজনের বেশ ভালোভাবেই কেটে যায়। তবে আকাশের মনে তিন্নি সবসময়ই ছিল, আর তিন্নির মনে অজানা ছেলেটাও যেন কোথাও না কোথাও একটা জায়গা তৈরি করে নিয়েছিল। আকাশ ছিল বিজনেসম্যানের ছেলে। পরীক্ষার পর রেজাল্ট বেরোনোর পর আকাশ তার বাবার সঙ্গে নিজের কোম্পানিতে গিয়ে বাবার সঙ্গে কাজ করা শুরু করলো। আকাশদের কোম্পানিতে নতুন মানুষ নেওয়ার জন্য সার্কুলার দিল, আর সেখানেই জব করার জন্য তিন্নি পরীক্ষা দিল। বর্তমান যুগে চাকরির বাজার ভীষণ খারাপ, তবে এই জবটা পাওয়ার জন্য তিন্নিকে খুব একটা বেশি কষ্ট করতে হলো না। জবের জন্য যারা অ্যাপ্লাই করেছিল একদিন রাত্রেবেলায় সেই কাগজপত্রগুলো বসে বসে আকাশ দেখছিল। হঠাৎ তার চোখ পড়ে তিন্নি নামটার দিকে। নামটা দেখেই যেন আকাশের পুরনো অনেক কথা মনে পড়ে গেল। এবার সে চোখ বোলালো ছবির দিকে।
ছবিটা দেখেই আকাশের ঠোঁটের কোণে ছোট্ট করে একটা হাসি ফুটে উঠল। আর তখন সে একা একাই বলে উঠল, সবাই ঠিকই বলে, যদি কখনো কোনো কিছু মন থেকে চাওয়া হয় তাহলে ভগবান অবশ্যই সেটা পূরণ করে। আমি সবসময় এটাই ভাবতাম যে তিন্নির সঙ্গে আমার বিয়ে হোক বা না হোক, এমন কিছু আমার সঙ্গে ঘটে যাক যাতে আমি তিন্নিকে সারা জীবন দেখে যেতে পারি। এরপর আকাশ আর কোনো কথাই না ভেবে সে তাড়াতাড়ি তার বাবার কাছে গিয়ে তিন্নির সমস্ত কাগজপত্র তার বাবাকে দেখিয়ে বলল, বাবা, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই। এই মেয়েটা আমাদের সঙ্গে পড়াশুনো করতো, পড়াশুনোতেও ভীষণ ভালো। আর আমি এটাই চাই যে যেভাবেই হোক না কেন এই মেয়েটার জব যেন আমাদের কোম্পানিতেই হয়। বাবা তিন্নির কাগজপত্রগুলো দেখে বলল, ঠিক আছে, মেয়েটার তো রেজাল্ট ভালো আছে, কোনো সমস্যা হবে না, এর চাকরি আমাদের কোম্পানিতেই হবে। কথাটা শুনে আকাশের আর ভালো লাগার কোনো সীমাই ছিল না। তাড়াতাড়ি সে তার রুমে গিয়ে তিন্নিকে নিয়ে আবারও কিছু একটা ভাবছিল। না, এবার অবশ্য আকাশ তিন্নিকে পাওয়ার কথা ভাবছিল না, কারণ আকাশ জানে তিন্নি অন্য কারোর। কিন্তু তার মানে এটা না যে সে অন্য কারোর হলে তাকে আর কেউ ভালোবাসতে পারবে না। আকাশ তিন্নিকে আজীবন ভালোবেসে যাবে। আর এখন থেকে তিন্নি যে আকাশের চোখের সামনে সব সময় থাকবে, এটাই ভেবে যেন আকাশের ভীষণ ভালো লাগছিল। চাকরির পরীক্ষা দেওয়ার কয়েকদিন পরেই তিন্নির হাতে একটা লেটার যায়, আর সেখানেই তাকে চাকরিতে জয়েন করার কথা উল্লেখ ছিল। লেটারটা পড়েই যেন তিন্নি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছিল না। এই প্রথমবার সে কোনো পরীক্ষা দিয়েছে চাকরির জন্য, আর প্রথমবারেই সে একটা জব পেয়ে গেল। তবে যাই হোক, এটা অবশ্য তিন্নির জন্য অনেক বড় একটা নিউজ ছিল। অবশ্য সেটা শুধু তিন্নির জন্য না, তিন্নির পুরো ফ্যামিলির জন্যই। আর স্যালারিটাও বেশ ভালোই ছিল। আনন্দ করা, সমস্ত আত্মীয় স্বজনকে ফোন করে নিউজটা দেওয়া, মিষ্টি খাওয়া, এই সমস্ত পর্বগুলো মিটে যাওয়ার পর রাত্রে তিন্নি একা একা তার রুমেই বসেছিল। বসে বসে সে তার কলেজে কাটানো দিনগুলোর কথাই ভাবছিল। হঠাৎ করে সে ড্রয়ের থেকে একটা ছবি বের করলো। কলেজে বিদায় অনুষ্ঠানের দিন সকলে মিলে একটা গ্রুপ ফটো তুলেছিল। তার এক কপি তিন্নির কাছেও আছে, আর সেটাই বসে এখন তিন্নি দেখছিল। ছবিতে ছেলেগুলোর দিকে তাকাতেই তিন্নি ভাবল, এর ভিতরে তার সেই অজানা ছেলেটাও আছে। তবে সে যে কে, সেটা অবশ্য তিন্নি জানতো না। তখন তিন্নির মনে পড়ল বিদায় অনুষ্ঠানের দিন সেই বাচ্চাটার কথা, যার হাত দিয়ে সেই অজানা ছেলেটা শেষবারের মতো তিন্নিকে একটা চিঠি আর গোলাপ ফুল দিয়েছিল। তিন্নি বাচ্চাটার কাছে ছেলেটার কথা জিজ্ঞাসা করলে বাচ্চাটা বলেছিল সে বাইকের উপর বসা ছিল, আর মাথায় ছিল হেলমেট, আর গায়ে ছিল কালো একটা শার্ট। এই সমস্ত কিছু ভেবে যেন তিন্নি আরও কিছু ভাবতে শুরু করলো। সে তখন এটাই ভাবছিল, তার মানে বিদায় অনুষ্ঠানের দিন ছেলেটা কালো শার্ট পরে এসেছিল। এটা ভেবে তিন্নি সেই ছবির দিকে বেশ ভালোভাবে তাকিয়ে দেখছিল সেদিন কালো শার্ট পরা কে ছিল। তবে সেখানে একজনকে না, তিন্নি চারজনকে পায়। এই চারজনই সেদিন কালো শার্ট পরে কলেজে এসেছিল। তবে এই চারজনের ভিতরে যে কে, সেটা অবশ্য তিন্নি মনে করছিল হয়তো সে জানতে পারবে। এরপর সে আর সময় নষ্ট না করে কয়েকজন বন্ধু বান্ধবের কাছে ফোন দিয়ে তাদের সম্পর্কে জানতে চাইল। তিন্নির অবশ্য প্রশ্ন ছিল এই চারজনের ভিতরে কার কার বাইক আছে, আর এটাও সে জানতে চাইছিল কলেজ লাইফে এই চারজনের ভিতরে কে কে প্রেম করত। তবে সেখানে তিন্নি খুব একটা বেশি সুবিধা করতে পারেনি, কারণ চারজনের ভিতরে চারজনেরই বাইক ছিল, আর গার্লফ্রেন্ড ছিল একজনের। সেখান থেকে একজনকে তিন্নি বাদ দিতে চাইলেও সে বাদ দিতে পারল না, কারণ গার্লফ্রেন্ড থাকা অবস্থাতেও তো অনেক ছেলেরা অনেক মেয়েদেরকে পছন্দ করে বসে। এই প্রমাণটা অবশ্য তিন্নি হাতে নাতে পেয়েছে। তিন্নির সেই অজানা ছেলেটা আসলে কে, সেই লিস্টে বর্তমানে এখন চারজনই আছে, আর এই চারজনের ভিতর থেকে তিন্নিকে এখন একজনকেই খুঁজে বের করতে হবে। যে চারজন তিন্নির লিস্টে ছিল সেই চারজনই ছিল যেন ভীষণ হ্যান্ডসাম। আর তিন্নি মনে মনে এটাই ভেবে নিয়েছিল এর থেকেই সে একজনকে অবশ্যই খুঁজে বের করতে পারবে। দেখতে দেখতে বাকি দিনগুলো কেটে গেল, আর আজ অফিসে জয়েন করার দিন। সকাল সকাল স্নান করে পুজো দিয়ে বাড়ির বড়দের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সে অফিসে চলে যায়। অন্যদিকে আকাশও যেন অপেক্ষা করছিল এই দিনটার জন্য। অনেক দিন পর সে দু চোখ ভরে তিন্নিকে দেখতে পাবে। আকাশ অবশ্য জানতো তিন্নি কোথায় বসবে, অনেক বড় কোম্পানি। তাই তিন্নি আকাশকে দেখতে না পেলেও আকাশ যখন ইচ্ছা তখন তিন্নিকে অবশ্যই দেখতে পাবে। অফিসে গিয়ে আকাশ তিন্নিকে দেখেছে। অনেকবারই অপলক দৃষ্টিতে আকাশ তিন্নির দিকে তাকিয়েছিল। অনেকবারই আকাশের ইচ্ছে হচ্ছিল একটা গোলাপ ফুল অন্তত তিন্নিকে দেওয়া যাক, কিন্তু আকাশ এটাই ভাবল তিন্নি তো নিজেই বারণ করেছিল তাকে যেন আর ফুল না দেওয়া হয়।
আর তারপরেও আজ তিন্নিকে যদি ফুল দিই তাহলে অবশ্য তিন্নি একটু চেষ্টা করলেই বুঝতে পারবে এই ফুলগুলো বা চিঠিগুলো কে তাকে দিয়েছিল বা কে তাকে দিচ্ছে। তার থেকে থাকুক না এই ভালোবাসাটা শুধুমাত্র আমার কাছে, আর আমি নিজের মতো করে তাকে সাজিয়ে রাখি। অন্যদিকে কোম্পানির ভিতরেও যেন একটা বাতাস বইছিল আকাশের নামে, মানে ছোট ছাড়। কোম্পানির ভিতরে যারা জব করে তাদের ভিতরে অধিকাংশ মেয়েই যেন ছোট ছাড়কে তাদের ক্রাশ মনে করত। আকাশকে অবশ্য সবাই দেখেনি, তবে যারা যারা দেখেছে তাদের মুখে শুধু একটাই কথা ছিল, উফ কি দেখতে ছোট ছাড়, কি চেহারা আর কি বডি ফিগার। যারা যারা দেখেনি তারাই যেন শুধু মিস করেছে। এই সমস্ত কথাগুলো শুনে যারা যারা এখনও পর্যন্ত আকাশকে দেখেনি তাদের ভিতরে সবাই যেন এক পলক শুধু আকাশকেই দেখতে চাইছিল। আর এখান থেকে বাদ পড়েনি তিন্নিও। তিন্নিও অবশ্য মনে মনে ভেবেছে সে অন্তত একবার হলেও সে স্যারকে দেখবে। সবাই অবশ্য এটা জানতো যে স্যার কত তলায় কোন রুমে বসে। একদিন তিন্নির অফিসের কাজবাজগুলো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, তখন তিন্নি মনে মনে এটাই ভাবছিল, আজকে অন্তত একবার চেষ্টা করে দেখব স্যারকে দেখতে পারি কি না। এরপর আকাশ যে ফ্লোরে আর যেখানে বসে সেখানের আশপাশ দিয়েই তিন্নি একটু ঘোরাফেরা শুরু করলো, কখন স্যার বেরোবে। কিন্তু কিছুক্ষণ পর রুম থেকে একটা মেয়ে বের হয়, মেয়েটার নাম রুহি। তিন্নিকে আকাশের রুমের পাশেই দেখে রুহি জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তিন্নি তখন একটু নার্ভাস হয়ে বলল, না মানে ম্যাম তেমন কিছু না, আসলে স্যারের সঙ্গে একটু কাজ ছিল তাই আর কি। রুহি আবারও একটু রেগে তিন্নিকে বলল, অফিসের গুরুত্বপূর্ণ কোনো কাজ কি? তিন্নি আবারও একটু নার্ভাস হয়ে বলে, না না ম্যাম তেমন কিছু না, আসলে এমনি একটু কাজ ছিল। রুহি আর তেমন কোনো কথা না বাড়িয়ে সোজা সে তিন্নিকে বলল, গেট আউট, এরকম এমনি এমনি কাজ নিয়ে আর নেক্সট টাইম এখানে এসো না, মাইন্ড ইট। কথাগুলো শুনে তিন্নি তখন সরি ম্যাম বলে সেখান থেকে চলে যায়। এরপর রুহি আকাশের রুমে ঢুকে আকাশকে বলল, কি ব্যাপার বলো তো আকাশ, তোমার কর্মচারীদের কি কোনো কাজ নেই? নিজেদের কাজবাজ ছেড়ে তোমার রুমের সামনে এসে ঘোরাঘুরি করবে, আর যদি কারণ জিজ্ঞাসা করা হয় তাহলে এটাই বলবে এমনি। আকাশের রুমের সামনে একটা সিসি ক্যামেরা আছে, তাই বাইরে যেটাই হচ্ছিল আকাশ রুমে বসে বসে সবটাই দেখেছে। আর সেটা দেখে সে রুহিকে বলল, তুমি ওর সঙ্গে ওরকমভাবে কথা না বললেও পারতে, নেক্সট টাইম থেকে আর ওরকমভাবে কথা বলো না। কথাগুলো শুনে রুহি আরও কিছু বলতে যাচ্ছিল, তখন আকাশ আবার বলে উঠল, রুহি প্লিজ, আমি এই প্রসঙ্গটা নিয়ে আর কোনো কথা বলতে চাইছি না। দেখো আমি তোমাকে একবারের জন্য হলেও বারণ করিনি যে তুমি অফিসে এসো না, তোমার যখন ইচ্ছা তুমি তখনই অফিসে আসতে পারো, কিন্তু আমার অফিসের কোনো কর্মচারীর সঙ্গে তুমি আর কখনো এরকমভাবে কথা বলবে না। আকাশের কথাগুলো শুনে রুহির খুব একটা বেশি ভালো লাগলো না, তাই সে একটু রাগ দেখিয়েই রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে যাওয়ার পর আকাশ মনে মনে এটাই ভাবছিল, হঠাৎ করে তিন্নি এখানে কেন এসেছিল, মনে হয় ওর কোনো দরকার আছে। এরপর আকাশ একজনকে তিন্নির কাছে পাঠায়, তিন্নির অবশ্য কী প্রয়োজন সেটাই জানার জন্য। কিন্তু তিন্নি উত্তর দেন না, তার তেমন কিছু প্রয়োজন নেই। আজকে আকাশের ইচ্ছে হচ্ছিল তিন্নিকে আরেকটু কাছে কাছে রাখার, আর তার একমাত্র উপায় ছিল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সে অফিসের ভিতর থেকেই কাউকে নিতে চায়, তাই অফিসের ভিতরে যেন এই নিউজটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল। অফিসের ভিতরে কম বেশি অনেকেই সেখানে অ্যাপ্লাই করেছে, ভালো স্যালারি, অনেক সুযোগ সুবিধাও পাওয়া যায়, তাই তিন্নিও সেখান থেকে আর ব্যতিক্রম থাকলো না। একদিন তিন্নি অফিসে গিয়ে এই নিউজটা পেল যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিন্নি সিলেক্ট হয়েছে। খুব তাড়াতাড়ি স্যার তিন্নিকে দেখা করতে বলেছে তার ক্যাবিনে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিন্নি সিলেক্ট হয়েছে এটা ভাবতেই তিন্নির ভীষণ ভালো লাগছিল, কিন্তু স্যারের ক্যাবিনে যেতে তার যেন একটু নার্ভাস ফিল হচ্ছিল, তাই সে আস্তে আস্তেই হাঁটছিল। তিন্নির সাইড দিয়ে খুব তাড়াতাড়ি হেঁটে যায় রুহি। রুহিকে স্যারের ক্যাবিনের দিকে যেতে দেখে তিন্নি যেন আরও নার্ভাস ফিল করা শুরু করলো। আকাশ অবশ্য এটাই চাইছিল, সে তিন্নির সঙ্গে একান্তে একটু কথা বলতে চায়। এটা সে একদমই জানতো না যে হঠাৎ করে রুহি চলে আসবে, তাই রুহির আশাটা আকাশ খুব একটা বেশি ভালোভাবে নিল না। তিন্নি আকাশের রুমের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। একবার ভাবছিল সে দরজায় নক করবে কিনা, কারণ ভিতরে রুহি আছে। কিছুক্ষণ পর তিন্নি ভাবনা চিন্তাগুলো ছেড়ে দিয়ে এবার সে দরজায় নক করলো। আকাশ তিন্নিকে ভিতরে আসতে বললে তিন্নি ভিতরে আসে। এসে দেখে আকাশ ঘুরে দাঁড়ানো আছে, তাই সে এখনও পর্যন্ত স্যারের চেহারাটা দেখতে পারেনি।
আর অন্যদিকে রুহি তার দিকে তাকিয়ে আছে। তিন্নি কিছু বলার আগেই রুহি তাকে বলে উঠল, তুমি কদিন আগে এই রুমের সামনে দিয়ে ঘুরঘুর করছিলে না? হ্যাঁ, তুমি তো সেই মেয়েটাই। আজকে আবার কি দরকার, নাকি এমনি? রুহির প্রশ্নের উত্তরে এবার তিন্নি বলে উঠল, না ম্যাম, আসলে স্যার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য সার্কুলার দিয়েছিল আর আমি সেখানে সিলেক্ট হয়েছি, তাই আর কি। কথাটা শুনে রুহির ভীষণ রাগ হলো, কিন্তু সে কিছু বলতে পারছিল না। তারপরেও সে তিন্নিকে বলল, কোম্পানিটা আমার না, তাই আমি এখানে কিছু বলতে চাইছি না। তবে তোমাকে আমি কয়েকটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। আকাশ আমার বয়ফ্রেন্ড। আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি, আর তুমিও সেভাবে চলাফেরা করার চেষ্টা করো। কথাটা বলে রুহি যেন রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। রুহি চলে যাওয়ার পর আকাশ আস্তে আস্তে তিন্নির দিকে ফিরে তার মুখের দিকে তাকালো। তিন্নিও স্যারের মুখের দিকে তাকালো। সে তো স্যারকে দেখে পুরো অবাক হয়ে যায়। তিন্নি কিছুক্ষণ স্যারের দিকে তাকিয়ে থেকে তারপর সে মনে মনে এটাই বলতে থাকে, এ আমাদের স্যার, এর সঙ্গে তো আমি কলেজে একই সঙ্গে পড়াশুনো করেছি। হ্যাঁ মানছি, এর সঙ্গে আমি কখনো কলেজে কথা বলিনি, কিন্তু একই সঙ্গেই তো পড়াশুনো করেছি। আর আমি যে 4টে ছেলের কথা ভাবছি তার ভিতরও তো আকাশও একজন। আকাশের দিকে তিন্নি যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশ অবশ্য বুঝতে পারছিল কেন তিন্নি এভাবে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তারপরেও আকাশ এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি। আকাশও তিন্নির চোখের দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে সে তিন্নিকে দেখতে থাকে। এতটা কাছ থেকে সে আগে কখনো তিন্নিকে দেখেনি। কিছুক্ষণ পর অবশ্য দুজন দুজনের দিক থেকেই চোখটা সরিয়ে নিল। এরপর তিন্নি আকাশকে বলে উঠল, তুমি, মানে আপনি আমাদের স্যার? আকাশ তখন একটু হেসে বলে, হ্যাঁ, যাই হোক তুমি আগে বসো, তারপর আমরা কথা বলছি। তিন্নি আস্তে আস্তে একটা চেয়ারে বসলো। এরপর আকাশ তিন্নিকে বলল, আমি বুঝতে পারছি তুমি একটু অবাকই হচ্ছ, কারণ আমরা একই সঙ্গে পড়াশুনো করেছি। যাই হোক, এটা আসলে আমার বাবার কোম্পানি, আর আমি তাদের একমাত্র সন্তান। তাই পড়াশুনো শেষ করে এখানেই তো আমার জয়েন করার কথা, আর আমি সেটাই করেছি। আমরা দুজন একই সঙ্গে পড়াশুনো করতাম। হ্যাঁ, আমরা মানছি যে কলেজে কেউ কারোর সঙ্গে আমরা কখনো কথা বলিনি, কিন্তু তারপরেও যেহেতু আমরা একই সঙ্গে পড়াশুনো করতাম, তাই সবার আগে আমাদের সম্পর্কটা থাকবে বন্ধুত্বের, তারপর অন্য কিছুর। অফিসে যখন আমরা বাকিদের সঙ্গে থাকবো তখন তুমি আমার সঙ্গে আপনা আপনি করে কথা বলবে, আর বাকি টাইমটা অবশ্যই তুমি আমার সঙ্গে তুমি তুমি করে কথা বলবে। এতক্ষণ ধরে তিন্নি শুধু আকাশের কথাগুলোই চুপচাপ শুনে যাচ্ছিল, সে আর কোনো কথা বলেনি। কিছুক্ষণ পর আবার দুজনই অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ে। অফিস থেকে বাড়ি গিয়ে যে যার মতোই সময় কাটাচ্ছিল। রাত্রেবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে যে যার মতো রুমে চলে আসে। রুমে এসে তিন্নি এটাই ভাবছিল, 4 জনের ভিতর থেকে আজকে আরও একজন কেটে গেল, আকাশ। এত বড় কোম্পানির মালিক, আর তাছাড়াও তার তো সুন্দরী স্মার্ট গার্লফ্রেন্ড আছে। আকাশ হতেই পারে না। বাকি থাকলো আর 3 জন। এই 3 জনের ভিতর থেকে আমি অবশ্যই তোমাকে খুঁজে বের করব। আমি জানি না বর্তমানে তুমি কোন পরিস্থিতিতে আছো, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কি না, কিন্তু তারপরেও একটাবার আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, একটু কথা বলতে চাই। নিজের অজান্তে যে আমি কবে তোমাকে আস্তে আস্তে এতটা ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। অন্যদিকে আকাশ তার রুমে বসে বসে এটাই ভাবছিল, এই প্রথম আমি তোমাকে এতটা কাছ থেকে দেখেছি। একটা মেয়ে যে এতটা সুন্দর হতে পারে সেটা আমি তোমাকে না দেখলে জানতাম না। কলেজে থাকতে আমি ঠিক তোমাকে যতটা ভালোবাসতাম, স্টিল নাও আজও আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে আমি তোমাকে কখনোই পাবো না, কারণ তুমি অন্য কারোর। তবে তোমাকে আমি এভাবেই সারা জীবন আমার কাছে রেখে দিতে চাই, আর এটাই আমার ভালো লাগা হিসেবে আমি বেছে নিয়েছি। দুজন দুজনের মতো অনেক কিছু এরকম ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। যথারীতি পরের দিন তারা আবার সবাই অফিসেও আসে। এভাবেই দিনগুলো বেশ ভালোভাবেই কাটছিল। তিন্নির জন্য একটা ভালোবাসা আকাশের মনে সবসময়ই থাকে। দেখতে দেখতে টানা 1টা মাস কেটে গেল। একদিন আকাশ তিন্নিকে বলছিল, তিন্নি, আজকে 1টা মাস হচ্ছে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছো। সেই উপলক্ষে আমি তো তোমাকে একটা ট্রিট দিতেই পারি। যাবে আমার সঙ্গে কফি শপে? তিন্নি ছোট্ট একটা হাসি দিয়ে মাথাটা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। আজকে অফিস থেকে বেরোতে বেরোতে দুজনেরই সন্ধ্যা হয়ে যায়। এরপর তারা একটা কফি শপে যায়। কফি শপে গিয়ে তিন্নি অফিসের কয়েকটা ব্যাপারে আকাশের সঙ্গে কথা বলতে যাচ্ছিল, আর ঠিক তখনই আকাশ বলে উঠল,
তিন্নি, এখানে ওকে তুমি এখন অফিসের কথা বলবে? অফিসের কথা আমরা অফিসে গিয়ে বলি, এখন আমরা একটু নিজেদের মধ্যে কথা বলতে পারি। যাই হোক, তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? কথাটা শুনে তিন্নি বলে উঠল, আমার বয়ফ্রেন্ড? আপনাকে কে বললো যে আমার বয়ফ্রেন্ড আছে? আকাশ তখন তিন্নিকে বলে, তিন্নি, আমি তোমাকে আগেও বলেছি যে অফিসের লোকজনের সামনে শুধুমাত্র তুমি আমাকে আপনা আপনি করে বলবে, তার বাইরে আমরা বন্ধু। তিন্নি মাথাটা নেড়ে বলে, ঠিক আছে, বাকি টাইমে আমি তুমি তুমি করেই কথা বলবো। আচ্ছা, আমার বয়ফ্রেন্ড আছে এরকমটা কেন বললে? আকাশ তখন বলে, আসলে এরকম একটা বয়সে বেশিরভাগ মানুষের জীবনেই কেউ না কেউ থাকে, আমি সেটা মিন করেই বলেছি। আকাশের কথাগুলো শুনে তিন্নি বলল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তবে হ্যাঁ, আমি একজনকে সত্যি ভীষণ ভালোবেসে ফেলেছি। এবার হয়তো তুমি আমাকে বলবে যে সে আসলে কে, কিন্তু এই প্রশ্নের উত্তরও আমি তোমায় দিয়ে দিচ্ছি। আমি নিজেই জানি না সে আসলে কে, আর এটাও জানি না যে আমার ভালোবাসার কথাগুলো শুনে সেও আমাকে ভালোবাসবে কি না, কারণ সময়ের সঙ্গে সঙ্গে না অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়, এজন্য কথাগুলো বললাম। আকাশ এবার একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে তিন্নিকে প্রশ্ন করল, তার মানে? তিন্নি তখন উত্তর দেয়, আসলে আকাশ, তার মানেটা অবশ্য আমারও জানা নেই। আমি নিজে যখন জানতে পারবো সবার প্রথমে আগে তোমাকেই বলবো। এবার আমার কথাটা বাদ দিয়ে তোমার কথা বলো। রুহিকে ভীষণ ভালোবাসো, তাই না? আকাশ অবশ্য সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সে তিন্নিকে আবার বলে উঠল, এমনটা কেন হয় বলো তো তিন্নি? যে যাকে ভালোবাসে সে আবার অন্য কাউকে ভালোবাসে। আকাশের কথাগুলো শুনে তিন্নি বলে উঠল, শুধু এমনটা না আকাশ, এমনটাও হয় যে যখন যাকে ভালোবাসে তখন কিন্তু অপোজিট মানুষটা সেই ভালোবাসার মূল্যায়নটা বোঝে না, কিন্তু ভালোবাসার মানুষটা যখন তার লাইফ থেকে সরে যায়, অপোজিট মানুষটা ঠিক তখনই সেই ভালোবাসার মূল্যায়নটা বুঝতে পারে। আর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে যায়। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেই ভালোবাসার মানুষটাকে পাওয়া যায়, কিন্তু অধিকাংশ বেলায় সেই মানুষটাকে পাওয়া অনেকটা কষ্টকর হয়ে যায়। বলা যায় সেই ভালোবাসাটা আর পাওয়া যায় না। সত্যি কথা বলতে, সময় থাকতেই কিন্তু সবটার মূল্য দিতে হয়, কিন্তু আমরাই ভুল করে ফেলি। এরপর অবশ্য দুজনই একদম চুপচাপ হয়ে যায়, কেউ আর কোনো কথা বলে না। কিছুক্ষণের মধ্যেই তাদের অর্ডারের খাবারগুলো টেবিলে চলে আসে। এরপর আকাশ তিন্নিকে বলে, চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর আমি তোমাকে নিজে বাড়ি পৌঁছে দেব। কিছুক্ষণ পর তারা ক্যাফে থেকে বের হয়ে আকাশের গাড়িতে গিয়ে বসলো। আকাশ তিন্নিকে তার বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়িতে চলে আসে। প্রত্যেকদিন রাত্রেবেলায় আকাশ যখন ঘুমাতো তখন বিছানায় শুয়ে শুয়ে অফিসের তিন্নির কিছু বিশেষ বিশেষ মুহূর্ত মনে করত। আজও তার ব্যতিক্রম হয়নি। এক কথায় বলা যায় আকাশ প্রত্যেক দিনই তিন্নির কথা ভাবতে ভাবতেই ঘুমাতো। পরের দিনটায় অফিসে কাজের ভীষণ চাপ ছিল। একটা হাতে লেখা চিঠি আকাশ তিন্নিকে দিয়ে বলে সেটা ফটোকপি করে নিয়ে আসার জন্য। কাগজটার দিকে যখন তিন্নির চোখ পড়ল তখন তো তিন্নি পুরো অবাক হয়ে গেল। এই হাতের লেখাটা তার কাছে অনেকটা চেনা মনে হচ্ছে। এখনও পর্যন্ত কোনো কাগজপত্র আকাশ হাতে লিখে তিন্নিকে দেয়নি। যদি কিছু লেখার প্রয়োজন হতো তাহলে সেটা তিন্নিকে দিয়েই লেখাতো। হাতের লেখাটা দেখে তিন্নি কয়েকবারই ভেবেছে এই লেখাটা সে কোথায় দেখেছে, এতটা চেনা কেন মনে হচ্ছে তার কাছে। একটু সময় ভাবার পর তিন্নির মনে পড়ল কলেজ লাইফে সেই ছেলেটার চিঠির কথা। এরপর সে লেখাটার একটা ছবি তুলে নেয়। বারবার তার ইচ্ছে হচ্ছিল বাড়িতে গিয়ে একবার অন্তত সেই চিঠিটার সঙ্গে এই লেখাটা মেলানোর। আজকে তাড়াতাড়ি সে অফিসের কাজবাজ সেরে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে ফ্রেশ না হয়েই সে চিঠিটা বের করলো। দুটো লেখা মিলিয়ে তিন্নি তো পুরো অবাক হয়ে যায়। আস্তে আস্তে সে তার বেডের উপর বসে পড়ল। কিছুক্ষণ পর তিন্নি একা একা এটাই বলছিল, তার মানে এতদিন ধরে আমি যে ছেলেটাকে খুঁজছি আর আমি যে ছেলেটাকে ভালোবাসি সে ছেলেটা আকাশ, কিন্তু আকাশের লাইফে তো এখন অন্য কেউ আছে। কথাগুলো ভাবতে ভাবতে তিন্নির চোখে জল চলে আসে। সে নিজেকে একদমই সামলাতে পারছিল না, কারণ অনেক দিন আগে থেকেই সেই অজানা ছেলেটাকে তিন্নি অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তিন্নি যখন আকাশকে নিজের লাইফ থেকে সরিয়ে দিয়েছিল, এই সরানোর পিছনেও একটা কারণ ছিল, অজানা ছেলেটার প্রতি তিন্নির দুর্বল হয়ে পড়া। হ্যাঁ, তিন্নির লাইফে কেউ একজন ছিল, সেটা তিন্নি একদমই অস্বীকার করছে না, কিন্তু সেই ছেলেটা যে তিন্নির লাইফ থেকে কি করে সরে গেল সেটা অবশ্য তিন্নি আজও পর্যন্ত কাউকে বলেনি।
তবে এখন তিন্নি কী করবে সেটা অবশ্য সে একদমই বুঝতে পারছে না। তিন্নি অনেকবার ভেবেছিল অজানা ছেলেটাকে সে যেদিন প্রথম দেখবে সেদিন তার সঙ্গে সে অনেক কথা বলবে, নিজের থেকে অনেক কিছু শেয়ার করবে, তার ভালোবাসার কথাগুলোও সে বলবে। কিন্তু আকাশের জীবনে তো এখন রুহি আছে, সেটা তিন্নি বেশ ভালোভাবেই জানে। এত বড় কোম্পানির মালিক, অলরেডি তার জীবনে কেউ একজন আছে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে তিন্নি কী করে তার ভালোবাসার কথাগুলো আকাশকে বলবে? এরকম অনেক কিছু তিন্নি ভাবছিল, আর তার ভীষণ খারাপও লাগছিল, কারণ তার কিছু করারও ছিল না। আজকে সারা রাতটা তিন্নির এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই কেটে গেল। এটা বলা একদমই ভুল হবে না, সারা রাতেও তিন্নি তেমন একটা দু চোখের পাতা এক করতে পারেনি। পরের দিন অফিসে গেলে আকাশ তিন্নিকে দেখে বলল, আর ইউ ওকে তিন্নি? তোমার চোখ মুখটা এরকম লাগছে কেন? যদি তোমার খারাপ লাগে তাহলে আজকে ছুটি নিয়ে তুমি বাড়িতে গিয়ে রেস্ট করতে পারো। তিন্নি তখন মাথাটা নেড়ে বলল, না না, আমি ঠিক আছি। আকাশ আর কোনো কথা বলল না, নিজের কাজে মন দিল। আজকে অফিসে গিয়ে তিন্নি বারবার সে শুধু আকাশকেই দেখছিল, আর যতবার দেখছিল ততবারই যেন নতুন নতুনভাবে সে আকাশের প্রেমে পড়ছিল। আজকে কাজে তিন্নির একদমই মন ছিল না, তার মন বারবার চাইছিল আকাশকে দেখতে, অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে। একটা পর্যায়ে তিন্নি আকাশকে বলল, আজকে যদি তোমার রুহির সঙ্গে কোনো প্ল্যান না থাকে তাহলে অফিস শেষে আমরা দুইজন কি একটু ঘুরতে পারি? সামনে থেকে যে তিন্নির মুখ থেকে এরকম একটা কথা শুনবে আকাশ, এটা অবশ্য সে আগে ভাবতে পারেনি, তাই সে আর নাও করলো না। ভীষণ আনন্দের সঙ্গে আকাশ এই কথাটাকে অ্যাকসেপ্ট করে বলল, হ্যাঁ অবশ্যই, কোনো ব্যাপার না। অফিসের কাজবাজগুলো কমপ্লিট করে দুজন একটা পার্কে যায়, আর সেখানে কিছুক্ষণ গল্প দেওয়ার পর চারিপাশে তাকিয়ে দেখে ওয়েদারটা প্রচণ্ড খারাপ, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামতে পারে। তখন আকাশ তিন্নিকে বলে উঠল, তিন্নি, ওয়েদারের অবস্থা একদমই ভালো না, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, তারপর আমিও বাড়ি যাব। ওয়েদারের অবস্থা দেখে তিন্নিও অবশ্য বাড়ি যাওয়ার কথাই ভাবছিল। এরপর তারা গাড়িতে উঠল। গাড়িটা চলতে না চলতেই যেন প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। এতক্ষণে অবশ্য রাস্তায়ও তেমন একটা কোনো মানুষ ছিল না। ওয়েদারের অবস্থা দেখেই প্রথমেই যে যার গন্তব্যের দিকে রওনা দিয়ে দিয়েছে। কিছুক্ষণ গাড়িটা চলার পর তিন্নি আকাশকে বলল, আকাশ, গাড়িটা একটু থামাও না, আমি একটু বৃষ্টিতে ভিজতে চাই। কথাটা শুনে আকাশ একটু অবাক হয়ে তিন্নিকে বলল, তিন্নি, এখন তুমি বৃষ্টিতে ভিজবে? ঠান্ডা লেগে যাবে তো, আর তাছাড়াও এরকম একটা ফাঁকা রাস্তায়। তিন্নি তখন আকাশকে বলে, বৃষ্টিতে ভেজার অভ্যাস আমার আছে, একদমই ঠান্ডা লাগবে না। আসলে বৃষ্টিতে ভিজতে না আমার ভীষণ ভালো লাগে। একবার আমি ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে ভিজবো, কিন্তু বিশ্বাস করো, এরকম একটা ফাঁকা রাস্তা দেখে না আমি আর লোভ সামলাতে পারলাম না। ভীষণ ইচ্ছে হচ্ছে এরকম একটা রাস্তায় বৃষ্টিতে ভিজতে। প্লিজ আকাশ, গাড়িটা থামাও না। আকাশ আর কোনো কথা না বলে এবার গাড়িটা থামায়। গাড়ি থেকে নামতে নামতে তিন্নি আকাশকে বলল, তুমিও চাইলে একবার বৃষ্টিতে ভিজে দেখতে পারো, ভালো লাগবে। এরপর সে গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজতে শুরু করলো। দেখে তিন্নিকে এটাই মনে হচ্ছিল সমস্ত আনন্দ যেন সে এখানেই খুঁজে পেয়েছে। হাসি মুখে নিজের আনন্দে যেন সে বৃষ্টিটা উপভোগ করছে। আকাশ এবার আস্তে আস্তে গাড়ির কাজটা নামিয়ে অপলক দৃষ্টিতে সে শুধু তিন্নিকেই দেখছে। ভালোবাসে সে তিন্নিকে, তাই আকাশের যেন তিন্নির প্রতি একটা মোহ কাজ করছিল। ভেজা চুল, ভেজা ঠোঁট, ভিজে যাওয়া জামা, এই সমস্ত কিছু যেন আকাশকে আকর্ষণ করছিল। আকাশ যেন নিজের অজান্তেই গাড়ির গেটটা খুলে আস্তে আস্তে সে তিন্নির কাছে এগিয়ে যায়। তিন্নির কাছে এগিয়ে যেতে তিন্নিও যেন একটু থমকে যায়। আকাশের চোখে মুখে যেন একটা নেশা কাজ করছিল। তিন্নিও সেটা দেখে সেও যেন নিজেকে সামলাতে পারছিল না। আকাশ তিন্নির কাছে গিয়ে তিন্নিকে ভীষণ শক্ত করে জড়িয়ে ধরল, আর তিন্নিও তার দুহাত দিয়ে আকাশকে আঁকড়ে ধরল। কিছুক্ষণ এভাবে থাকার পর আকাশ তিন্নিকে কোলে করে তার গাড়িতে এনে বসিয়ে কপালে ছোট্ট করে একটা আদর করে যেন তার মোহটা কাটিয়ে ড্রাইভিংয়ের সিটে এসে বসলো। গাড়ির ভিতরেই একটা তাওয়াল ছিল, সেটা তিন্নির দিকে এগিয়ে দিয়ে তাকে গা হাত পাটা মুছে নিতে বলে গাড়িটা চালানো শুরু করলো। গাড়ির ভিতরে কেউ আর যেন কোনো কথা বলতে পারছিল না, দুজনই ছিল নীরব। কিছুক্ষণ পর তিন্নিদের বাড়ির সামনে এসে আকাশ গাড়িটা থামায়। তিন্নি গাড়ি থেকে নেমে ছোট্ট করে একটা বাই বলে। আকাশও যেন মাথাটা নেড়ে সেটাকে গ্রহণ করে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে।
আকাশ বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তার রুমে গিয়ে একা একা বসে। তিন্নি অবশ্য তার রুমে একাই বসেছিল, যে যার মতোই টাইম কাটাচ্ছিল। তবে দুজনই ঘটে যাওয়া সেই জিনিসটা যেন বারবার মনে করছিল। অবশ্য তাদের এই জিনিসটা ভাবতে ভীষণ ভালো লাগছিল, আর যতবার তারা ভাবছিল ততবারই যেন নতুন নতুনভাবে দুজন দুজনের প্রেমে পড়ছিল, দুজন দুজনকে ফিল করছিল, এমনকি মিসও করছিল। এই জিনিসটা ভাবতে ভাবতে আকাশ আই লাভ ইউ তিন্নি আর তিন্নি আই লাভ ইউ আকাশ কথাটা বেশ কয়েকবার বলেছে। এরপর রাত্রেবেলায় সবাই খাওয়া দাওয়ার পরে যে যার মতো যখন ঘুমাবে, তখনও যেন দুজনের চিন্তা ভাবনায় শুধু দুজনই ছিল। দুজনই বেশ কয়েকবার ভেবেছে তারা একে অপরকে ফোন করবে কিনা। কিছুক্ষণ ভাবার পর আকাশ ফোনটা করেই ফেললো। তিন্নির ফোনটা বাজতে না বাজতেই তিন্নি ফোনটা কানে ধরলো, কিন্তু কে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। একটু পরে আকাশ বলল, তুমি ঠিক আছো তো? তোমার ঠান্ডা লাগেনি তো? তিন্নি উত্তর দেয়, না না, আমার ঠান্ডা লাগেনি, আমি ঠিক আছি। তুমি তো আমার থেকে আরও বেশিক্ষণ ভেজা অবস্থায় ছিলে, ভিজে আমাকে বাড়িতে ড্রপ করলে, তারপর আবার নিজে বাড়ি গেলে। তোমার ঠান্ডা লাগেনি তো? আকাশ তখন বলল, বুঝতে পারছি না, হয়তো লাগলেও একটু লাগতে পারে। এরপর আবারও দুজন যেন চুপ হয়ে যায়, কেউ কোনো কথা বলছিল না। কিছুক্ষণ পর আবার আকাশ বলে উঠল, অনেক রাত হয়ে গেছে তিন্নি, ঘুমিয়ে পড়ো, কালকে অফিসে এসে দেখা হলে তারপর কথা হবে। গুড নাইট। তিন্নিও গুড নাইট বলে ফোনটা কেটে দেয়। এরপর যে যার মতোই শুয়ে পড়ে। বেডে শুয়ে শুয়ে দুজন দুজনের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় তিন্নি গোছগাছ করে অফিসে যায়। অফিসে বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু তারপরেও তিন্নি লক্ষ্য করে আজকে আকাশ অফিসে আসেনি। এতটা দেরি অবশ্য আকাশের কোনো দিন হয় না, তাই তিনি আকাশকে একটা ফোন দেয় তার কারণটা জানার জন্য। আকাশ উত্তর দেয়, আসলে কালকে বৃষ্টিতে ভেজার পর আমার মনে হয়েছিল আমার মনে হয় তেমন একটা ঠান্ডা লাগেনি, কিন্তু আজকে সকাল হতে না হতেই বুঝতে পারি যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর খারাপও লাগছে, তাই আমি আজকে অফিস আসছি না। তখন তিন্নি আবার বলে উঠল, আজকে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাহলে সেগুলোর কি করব? আকাশ তখন বলে, তুমি একটা কাজ করো, অফিসের ড্রাইভারকে বলো গাড়িতে করে তোমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিতে। এখানে এসে আমি কিছু কাজবাজ দেখিয়ে দিচ্ছি, তুমি তারপর আবার অফিস চলে যেও। ফোনটা কেটে দেওয়ার কিছুক্ষণ পর আকাশ তিন্নিকে যেটা করতে বলল তিন্নি সেটাই করলো। একটা গাড়ি বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো। অবশ্য সেটা আকাশদেরই বাড়ি। গাড়ি থেকে নেমে তিন্নি আকাশদের বাড়িতে এক পলক চোখ বোলায়। অনেক সুন্দর আর অনেক বড় একটা বাড়ি। আস্তে আস্তে সে বাড়ির ভিতরে ঢুকলো। বাড়ির ভিতরে ঢুকেই প্রথমে আকাশের মায়ের সঙ্গে দেখা হয়। তিন্নি তার পরিচয় দিলে আকাশের মা তাকে আকাশের রুমের দিকে যেতে বলল। 3 তলায় প্রথমে যে রুমটা দেখা যাবে সেটাই আকাশের রুম। আকাশের রুমের দরজাটা খোলাই ছিল। তিন্নি আস্তে আস্তে আকাশের রুমের দরজায় গিয়ে দাঁড়ায়, আর সেখানে গিয়ে দেখে আকাশের রুমে রুহি আছে। রুহি আকাশের হাতটা ধরে বসে আছে। তিন্নি দরজায় যেতে না যেতেই প্রথমে রুহির চোখ পড়ল তিন্নির দিকে। তিন্নিকে দেখেই রুহি রেগে গিয়ে বলল, তুমি বাড়িতেও চলে এসছো? এখানে আসার সাহস হয় কি করে তোমার? আকাশ তখন রুহিকে বলল, রুহি তুমি তিন্নির সঙ্গে এরকমভাবে কেন কথা বলছো? তুমি খুব ভালো করেই জানো যে ও আমার অ্যাসিস্ট্যান্ট, কাজ আছে তাই আমি ওকে বাড়িতে আসতে বলেছি। রুহি তখন আকাশকে উদ্দেশ্য করে বলল, আকাশ এই মেয়েটাকে আমার একদমই ভালো লাগে না, আর তোমাকে একেই অ্যাসিস্ট্যান্ট করতে হলো। এর ভিতরে আকাশের মা আকাশের রুমে কিছু খাবার নিয়ে এসে টি টেবিলের ওপর সেই খাবারগুলো রাখতে রাখতে তিন্নিকে বলল, তুমি এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছো, এখানে কিছু খাবার আছে, এগুলো খেয়ে নাও। এরপর মা আকাশের রুম থেকে বেরিয়ে যাবে, তখন সে রুহিকে বলে, রুহি মা আমার সঙ্গে আসো তো, তোমাকে কিছু দেখানোর আছে। রুহি আর কোনো কথা না বলে আকাশের মায়ের সঙ্গেই সে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে যাওয়ার পর তিন্নি আকাশকে বলে, আই এম সরি, আসলে আমারই উচিত ছিল ঘরে নক করে আসার, কিন্তু তোমাদের দরজাটা খোলা ছিল, আর তাছাড়া আমি বুঝতে পারিনি যে রুমে রুহি থাকবে। আকাশ তখন বলে উঠল, তুমি কেন সরি বলছো? আসলে রুহি যেটা করেছে সেটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আর তাছাড়া আমরা এমন কিছু করছিলাম না যে ঘরে দরজা দিতে হবে। তুমি এসেছো, বেশ করেছো। যাই হোক, ওসব বাদ দাও, কাজের কথা বলি এবার। আকাশকে রুহির সঙ্গে দেখে তিন্নির ভীষণ খারাপ লেগেছে, কিন্তু সেটা সে একদমই প্রকাশ করতে পারছিল না।
কাজবাজ সেরে তিন্নি যখন চলে যাবে তখন আকাশ বলল, তিন্নি, কালকে যেটা ঘটেছে সেটার জন্য আমি রিয়েলি সরি। আমি জানি না তুমি কিছু মনে করেছো কি না, তাই কথাটা বললাম। তিন্নি এবার আস্তে আস্তে আকাশের দিকে ঘুরে তাকিয়ে বলল, আমি কিছু মনে করিনি আকাশ। আর তাছাড়া এটাও বলা যায় যে এটুকুতে হয়তো আমিও তোমাকে সঙ্গ দিয়েছিলাম, না হলে আমাদের ভিতরে এটুকুও হতো না। আর তাছাড়া তুমি তো আমার সঙ্গে এমন কিছু করোনি যে আমি মনে করব। আসছি। কথাটা বলেই তিন্নি সেখান থেকে বেরিয়ে যায়। আর এই কথাগুলো যখন তিন্নি আকাশকে বলছিল তখন তিন্নির চোখে হালকা হালকা জল চলে আসে। সেটা অবশ্য আকাশ লক্ষ্য করেছে, কিন্তু কেন জল চলে আসে সেটা অবশ্য আকাশের জানা ছিল না। রুহি গাড়িতে বসে বসে শুধু আকাশের কথাই ভাবছিল। তার ভীষণ খারাপ লাগছিল, কারণ আকাশের জীবনে এখন রুহি আছে। তিন্নি আকাশকে ভালোবাসে এটা ঠিক, কিন্তু তিন্নির একদমই উচিত হচ্ছে না এই ভালোবাসাটাকে আরও বাড়ানোর। আকাশের কথা এত ভাবা সত্যি তিন্নির উচিত না। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে তিন্নি অফিসে চলে আসে। অন্যদিকে আকাশ তিন্নির চোখে হালকা জল দেখে, আর সেটা দেখে যেন আকাশেরও একদমই ভালো লাগছিল না। বারবার আকাশের ইচ্ছে হচ্ছিল তিন্নির সঙ্গে একটু দেখা করতে, তার সঙ্গে কথা বলতে। তাই আর দেরি না করে রেডি হয়ে সেই অসুস্থ শরীর নিয়ে আকাশ অফিসের উদ্দেশ্যেই রওনা দিল। অফিসে গিয়েই আকাশ তিন্নিকে তার রুমে ডাকে। তিন্নি রুমে এসে আকাশকে দেখে বলে, এ কি তুমি অসুস্থ শরীর নিয়ে আবার কেন এলে? আকাশ তখন তিন্নিকে বলে, আসলে আমার একটা কাজ বেঁধে গেছে, তাই এসছি। আকাশ তিন্নিকে আবার বলল, তিন্নি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আকাশ, আমি ঠিক আছি। তুমি এমনটা কেন বললে? আকাশ তখন বলে উঠল, না এমনি মনে হলো তাই বলে ফেললাম। যাই হোক, তুমি এখন যাও, আমার এখন কয়েকটা কাজ করতে হবে। এরপর তিন্নি তার নিজের কাজের জায়গায় গিয়ে বসে। এভাবেই দিনগুলো কাটছিল। আকাশ অবশ্য এখনও পর্যন্ত মনে করে তিন্নি এখনও জানে না সেই ছেলেটা আসলে আকাশ। আর তাছাড়া তিন্নি এই সমস্ত কিছু জানতেই বা কেন চাইবে, কারণ তার জীবনে অলরেডি তো কেউ একজন আছে। কিন্তু তারপরেও দূর থেকে হলেও আকাশ তিন্নিকে ভালোবেসেই যাচ্ছে। যত দিন যাচ্ছে এটা বলা ভুল হবে না, ততই যেন আকাশ তিন্নিকে আরও বেশি ভালোবাসছে। অন্যদিকে তিন্নির পরিস্থিতিটাও সেই একই রকম। তিন্নি জানে রুহি আর আকাশের ভিতরে একটা সম্পর্ক আছে, কিন্তু তা সত্ত্বেও সে আকাশকে যেন আরও বেশি করে ভালোবাসতে শুরু করেছে। তিন্নি অবশ্য জানে এটা তার একদমই উচিত হচ্ছে না। অনেকবার সে আকাশের কথা না ভাবারও চেষ্টা করেছে, কিন্তু পারছে না। যেহেতু আকাশের অ্যাসিস্ট্যান্ট তিন্নি, তাই তিন্নির দিনের বেশিরভাগ সময়টাই কাটে আকাশের সঙ্গে। আকাশের সমস্ত কিছু যেন তিন্নির ভীষণ ভালো লাগে। বাকি যে টাইমটুকুতে তিন্নি আকাশের সঙ্গে থাকে না, তখন তিন্নি অনেক চেষ্টা করে আকাশের কথা না ভাবার, কিন্তু পারে না। ভাবনাগুলো যেন তার কাছে চলে আসে। গোপনে একে অপরকে অপলক দৃষ্টিতে দেখতে থাকে। যখন তারা কাছে না থাকে তখন দুজন দুজনকে মিস করতে থাকে। একে অপরের প্রতি দিন দিন যেন ভালোবাসা বেড়েই চলেছিল, কিন্তু আফসোস একটাই, কেউ কাউকে বলতে পারছিল না। এভাবেই দিনগুলো কাটছিল। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে গেল। একদিন অফিসের সাকসেসের জন্য অফিস থেকেই একটা পার্টি দেওয়া হলো। পার্টিতে অনেকেই ছিল, আর সেখানে আকাশের অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিন্নিও ছিল। তিন্নিকে যেন আজকে একটা অন্যরকম সাজে দেখলো আকাশ, আর সেটা দেখে তো আকাশ তিন্নির দিক থেকে চোখই ফেরাতে পারছিল না। পার্টি শেষ হতে হতে বেশ অনেকটাই রাত হয়ে যায়। তারপরে আরও কিছু কাজবাজ সেরে আকাশ তার ঘড়ির দিকে তাকিয়ে দেখে তখন ঘড়িতে সময় ঠিক রাত 3টে। পার্টিটা যেখানে হয়েছে তার পাশেই একটা হোটেলে আকাশের নামে একটা রুম বুক করা আছে, কিন্তু এত রাত্রে আকাশের চিন্তাটা ছিল তিন্নিকে নিয়ে। সেই হোটেলে খোঁজ নিয়ে দেখা যায় সেখানে আর কোনো রুম ফাঁকাই ছিল না। আস্তে আস্তে আকাশ তিন্নির কাছে গিয়ে বলে, তিন্নি, আমি সত্যি বুঝতে পারিনি যে এতটা রাত হয়ে যাবে। আর তুমি ভালো করেই জানো যে এই হোটেলে সবসময় আমার জন্য একটা রুম বুক করা থাকে। এখানে আমি অনেকের সঙ্গে মিটিং করি বা প্রয়োজনে থাকিও। এই সমস্ত কিছু তুমি খুব ভালো করেই জানো। আসলে এত রাতে তোমাকে আমি একা একা বাড়ি পাঠাতে চাইছি না, আর এই রাস্তা দিয়ে এত রাত্রে যাওয়াও উচিত হবে না। এজন্য আমিও যেতে চাইছি না। আর তাছাড়া এই হোটেলে আর কোনো রুম ফাঁকা নেই, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমি তোমায় কী বলবো। তবে তুমি একটা কাজ করো, এখন আপাতত তুমি আমার সঙ্গে আমার রুমে চলো, একটু ফ্রেশ হও, তারপরে আমরা কথা বলি এটা নিয়ে। তিন্নি আকাশের সঙ্গে সঙ্গে তার রুমে যায়। রুমে যেতেই আকাশ বলে,
এই রুমটা যেহেতু আমার নামে বুক করা থাকে, তাই এই ওয়ার্ড্রপে আমার কিছু ড্রেস আছে। তুমি চাইলে চেঞ্জ করে এগুলোর কিছু পরতে পারো। এই ড্রেসে আর কতক্ষণ থাকবে তুমি? এরপর আকাশ তিন্নির আরও একটু কাছে গিয়ে বলল, সত্যি কথা বলতে এই ড্রেসটায় তোমায় অনেক সুন্দর লাগছে। আমি তো চোখই ফেরাতে পারছি না। এটা বলা একদমই ভুল হবে না যে পুরো পার্টিতে আমি শুধু তোমাকেই দেখেছি। আকাশের এই কথাগুলো শুনে তিন্নির যেন ভীষণ ভালো লাগলো, আর মনে মনে সে এটাই ভাবছিল, এই মানুষটাকে নিয়ে যদি আমি সারা জীবন কাটিয়ে দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এর ভিতরে আকাশ অবশ্য ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে সে তিন্নিকে বলল, এই রুমটায় তুমি ইজিভাবে থাকতে পারো। ভোর হতে আর বেশি টাইম নেই, বাকি টাইমটুকু আমি ব্যালকনিতে কাটিয়ে দেব। আকাশ ব্যালকনির দিকে যাবে তখন তিন্নি বলে উঠল, আমি তোমার সঙ্গে কখনো আনইজি ফিল করি না আকাশ। বেডটা অনেক বড় আছে, তুমি চাইলে আমরা দুজনই এখানে থাকতে পারি, কোনো সমস্যা নেই। কথাটা বলে ওয়ার্ড্রপ থেকে আকাশের ড্রেস নিয়ে তিন্নি ফ্রেশ হতে চলে যায়। আকাশও অবশ্য আর কোনো কিছুই বলে না, সে বেডের উপরই বসেছিল। ফ্রেশ হয়ে আসার পর আকাশের আবার চোখ পড়ল তিন্নির দিকে। সে যেন এখনও চোখ ফেরাতে পারছে না তিন্নির দিক থেকে। চুলগুলো এলোমেলো, মুখটা ভেজা। এত রাতে তিন্নিকে এভাবে এতটা কাছে দেখে যেন আবারও এক অজানা ভালো লাগা আকাশের মনে কাজ করতে শুরু করলো। আকাশকে তিন্নির কাছে আসতে দেখে তিন্নির মনের ভিতরেও যেন অনেক চাওয়া পাওয়া বেড়ে গেল। আকাশও যেন নিজের অজান্তেই তিন্নির অনেকটা কাছে গিয়ে তার মুখে আর গলায় আদর করতে থাকে। তিন্নিও যেন কোনো রকম বাধা আকাশকে দিতে পারছিল না। সেও হয়তো এই ভালোবাসাটাই চাইছিল আকাশের কাছ থেকে। কিছুক্ষণ পর যেন আকাশ নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে, আর তারপর সে তিন্নিকে বলল, আই এম সরি তিন্নি, আসলে আমি জানি না তোমার সঙ্গে কি করতে যাচ্ছিলাম। আই এম রিয়েলি সরি। কথাটা বলে আকাশ সেখান থেকে চলে যাবে, ঠিক তখনই তিন্নি আকাশের হাতটা ধরে বসে। আকাশ তিন্নির দিকে ফিরে তাকালে তিন্নি আর কোনো কথা না বলেই তাড়াতাড়ি সে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। আকাশও নিজেকে সামলাতে না পেরে সেও তিন্নিকে জড়িয়ে ধরল। আস্তে আস্তে আকাশ তিন্নিকে আদর করতে থাকে। কিছুক্ষণ পর আকাশ তিন্নিকে কোলে করে বিছানায় নিয়ে যায়। আকাশও চাইছিল তিন্নিকে আদর করতে, আর তিন্নিও চাইছিল আকাশের ভালোবাসা পেতে। কোনো দিক থেকেই কোনো বাধা ছিল না, তাই তাদের ভালোবাসাটা আস্তে আস্তে যেন গভীর হতে থাকে। পরের দিন সকালবেলায় তিন্নি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। একা একা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিন্নি শুধু একটা প্রশ্নেরই উত্তর খুঁজছিল, সে কি ঠিক করেছে নাকি ভুল। এত রাতে যদি নিজের ভালোবাসার মানুষটা এতটা কাছে থাকে তাহলে কখনোই তাকে দূরে সরিয়ে রাখা যায় না। তাই তিন্নি এটাই মনে করলো যে না, সে কোনো ভুল করেনি। তবে হ্যাঁ, এটা ঠিক সে রুহির সঙ্গে অন্যায় করেছে, কিন্তু তারপরেও তিন্নির কিছু করার ছিল না। কিছুক্ষণ পর আকাশ সেখানে গিয়ে তিন্নিকে বলে, তিন্নি, কালকে রাত্রেবেলা আমাদের দুজনের ভিতরে যেটা হয়েছে আমি একদমই বলবো না যে সেটা তুমি ভুলে যাও, কিন্তু সেটা নিয়ে যদি তুমি মন খারাপ করো তাহলে আমি এটাই বলবো, প্লিজ মন খারাপ করো না। দেখো, আমাদের ভিতরে যেটা হয়েছে সেটা বলা যায় কিছুটা আমাদের অজান্তে আর কিছুটা আমাদের ইচ্ছায় হয়েছে। আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আমি নিজে থেকে যে কী করে এতটা তোমার কাছে চলে গেলাম আমি নিজেও জানি না। আকাশ আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই তিন্নি আকাশকে বলে উঠল, রুহিকে খুব ভালোবাসো তাই না আকাশ? আকাশ তখন তিন্নির দিকে তাকিয়ে বলল, জানি না তিন্নি আমি রুহিকে ভালোবাসি কি না, বা ওর সঙ্গে ভালোবাসার অভিনয় করছি কি না, বা ভবিষ্যতে করব কি না। তিন্নি আবার আকাশকে প্রশ্ন করল, এটা কোন ধরনের উত্তর? তোমার কথা তো আমি কিছুই বুঝলাম না। আকাশ উত্তর দেয়, সব সময় সব কথা তিন্নি কাউকে বোঝানো যায় না, এমনকি নিজেও বোঝা যায় না, অনেক কিছু মেনে নিতে হয়। যাই হোক, আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। তিন্নি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমার কথা আর কী বলবো, প্রকৃত ভালোবাসা যখন লাইফে আসে তখন সত্যি বোঝা যায় না, আর যখন বোঝা যায় তখন সেটা ধরাছোঁয়ার অনেকটা বাইরে চলে যায়। বর্তমানে আমার পরিস্থিতিটাও ঠিক সেরকম। তিন্নির মুখ থেকে এরকম একটা কথা শুনে আকাশ একটু অবাকই হলো। তারপর সে বলল, তোমার লাইফে তো কেউ একজন আছে তিন্নি, কিন্তু তারপরও তুমি এরকম একটা কথা বললে। তিন্নি আর তেমন কিছু না বলে শুধু ছোট্ট করে বলল, এমনি।
আকাশ আবার তিন্নিকে বলল, একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করছে তিন্নি। কথাটা শুনে তিন্নি আকাশের দিকে তাকালে আকাশ বলল, মেয়েরা যদি প্রথমবার কোনো ছেলের কাছে আসে তাহলে অনেক ক্ষেত্রে বোঝা যায়। আর রাত্রে যেটা ঘটেছে সেটা তুমিও জানো, আমিও জানি, কারোরই অজানা নেই। এটা তোমার ফার্স্ট টাইম ছিল। আর অধিকাংশ মানুষেরই স্বপ্ন থাকে যে প্রথমবারটা তার ভালোবাসার মানুষের সঙ্গে কাটানোর। সেখানে তুমি আমাকে বেছে নিলে। হ্যাঁ, মানছি যে এত রাত্রে হয়তো দুজনেরই চাওয়া পাওয়া ছিল, কিন্তু তারপরেও ছেলেরা অনেক কিছু না পারলেও কিন্তু মেয়েরা পারে। সেখানে তুমি আমাকে একটাবারের জন্যও কিন্তু কখনো বাধা দাওনি। আর সেজন্যই আমি তোমাকে আরও বেশি করে ভালোবাসতে শুরু করেছিলাম। নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। কথাগুলো শুনে তিন্নি আর কোনো কথা বলল না, শুধু আকাশের দিকে তাকিয়ে ছোট্ট করে একটা হাসি দিয়ে ব্যালকনি থেকে রুমের দিকে চলে যায়। এই প্রসঙ্গটা নিয়ে তাদের মধ্যে আর কোনো কথা হলো না। দেখতে দেখতে অফিসে যাওয়ার টাইমও চলে আসে। সেখানেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে যেতে যেতেও অবশ্য কেউ আর তেমন কোনো কথা বলছিল না। আকাশ তখন তিন্নিকে আবার বলে উঠল, তিন্নি, একটা জিনিস জানা আমার ভীষণ দরকার। সকাল থেকে আমি যতবার রাত্রের এই ঘটনাটা নিয়ে কথা বলেছি ততবারই তুমি প্রসঙ্গটা এড়িয়ে গেছো বা কোনো উত্তর দাওনি। এটা নিয়ে কি তুমি কিছু ভাবছো? তোমার মন খারাপ, নাকি আমাকে খারাপ ছেলে মনে করছো? আকাশের এই কথাগুলো শুনে তিন্নি আকাশের দিকে তাকিয়ে একটু হেসে বলল, এসব তুমি কি বলছো আকাশ? তুমি যদি খারাপ ছেলে হতে তাহলে এর আগেই কিন্তু আমাদের মধ্যে এই সমস্ত কিছু ঘটতে পারতো। এর আগেও আমরা কাজের জন্য এখানে ওখানে হোটেলে 2-1 বার থেকেছি। হ্যাঁ, মানছি রুম আলাদা ছিল, কিন্তু তারপরেও তোমার যদি এরকম কোনো ইচ্ছা থাকতো তাহলে অবশ্যই তুমি কিন্তু জোর জবরদস্তি করে হলেও আমার সঙ্গে এগুলো করতে পারতে। তোমার কাছে কোনো ব্যাপার ছিল না। আর কালকে যেটা ঘটেছে সেটা কিন্তু আমাদের দুজনের ইচ্ছায় ঘটেছে। এবার তুমি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও। অফিসে পৌঁছাতে এখনও অনেকটা রাস্তা বাকি আমাদের। তিন্নির কথাগুলো শুনে আকাশও একটু হাসলো। তারও ভীষণ ভালো লাগলো কথাগুলো শুনে। এবার সে গাড়ি চালানোর দিকে মন দিল। অফিসের কাজবাজ সেরে যে যার মতো বাসায় চলে যায়। পরের দিন একটু সকাল সকালেই তিন্নি অফিসে আসে। কলেজ লাইফে আকাশ যে কাজটা তিন্নির সঙ্গে করতো, আজকে তিন্নি সেই একই কাজ আকাশের সঙ্গে করেছে। আকাশ অফিসে আসার আগেই তিন্নি আকাশের ক্যাবিনে গিয়ে টেবিলের ওপর একটা চিঠি আর লাল গোলাপ রেখে দিল। আকাশ তার টাইম মতো অফিসে আসে। তার ক্যাবিনে ঢুকে চেয়ারের ওপর বসলেই দেখলো তার সামনে টেবিলের ওপর একটা চিঠি আর লাল গোলাপ। লাল গোলাপটা দেখার সঙ্গে সঙ্গেই তার কলেজের কথা, তিন্নির কথা মনে পড়ে গেল। কোথাও না কোথাও আকাশ এটাই ভাবছিল, এটা হয়তো বা তিন্নির কাজ। আচ্ছা, তিন্নি কি জানতে পেরে গেছে সেই ছেলেটা আসলে আমি, নাকি ও নিজে থেকে এরকম একটা চিঠি আর গোলাপ ফুল আমাকে দিয়েছে? আর কিছু না ভেবেই সে চিঠিটা খুলল, আর সেখানে লেখা আছে, আমি তিন্নি। মনে আছে কলেজের সেই দিনগুলোর কথা, যখন তুমি আমাকে প্রত্যেক দিন একটা করে গোলাপ ফুল দিতে? অবশ্য কোথাও না কোথাও আমিও প্রত্যেক দিন অপেক্ষা করতাম তোমার সেই গোলাপ ফুলটা পাওয়ার জন্য। হয়তো এই চিঠিটা পড়ে তুমি একটু অবাকই হচ্ছ যে আমি কি করে জানতে পারলাম যে সেই ছেলেটা তুমি। যখন তোমাকে চেনা আর জানা সহজ ছিল তখন আমি তোমাকে চিনতে চাইনি, কিন্তু এমন একটা টাইমে এসে তোমাকে ভীষণ চেনার চেষ্টা করেছি, কিন্তু তখন তুমি আমার ধরাছোঁয়ার অনেকটা বাইরে চলে গেছিলে। তারপরেও আমি কখনো চেষ্টাটা ছাড়িনি। আমি এটাই ভেবেছিলাম যে তুমি আসলে কে এটা আমি জেনেই ছাড়বো। তারও অবশ্য একটা কারণ আছে। কারণটা হলো এই যে অলরেডি তখন আমি আমার মনের ভিতরে তোমাকে একটা জায়গা দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম তোমার সঙ্গে যখন দেখা হবে তখন আমি আমার মনের কথাগুলো সবটা তোমাকে খুলে বলবো, কিন্তু এমন একটা টাইমে তোমাকে আমি চিনতে পেরেছি বা জানতে পেরেছি যখন অলরেডি তোমার লাইফে কেউ একজন আছে। তাই আজ এই সমস্ত কিছু নিয়ে কথা বলার কোনো প্রয়োজনই হয় না। অনেক আগে থেকেই অবশ্য আমি এই সত্যটা জানতে পেরেছি যে সেই ছেলেটা আসলে তুমি। এতদিন আমি তোমাকে কখনো কিচ্ছু বলিনি, আজও হয়তো কিছু বলতাম না। তবে এই চিঠিটা লেখার একটাই কারণ, আর সেটা হলো আগের দিন রাত্রেবেলায় ঘটে যাওয়া আমাদের মধ্যে সেই সম্পর্কটা। পরের দিন সকালবেলায় তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে, অনেকে তো প্রথম ভালোবাসা নিজের ভালোবাসার মানুষটার কাছ থেকে পেতে চায়, তাহলে আমি কেন তোমাকে বাধা দিইনি? এত সহজভাবে কোনো ছেলেকে ধরা দিলে অনেকে অনেক কিছু ভাবে। অনেকে এটাই মনে করে যে হয়তো বড় লোকের ছেলে বলে এসব করছে। আবার অনেকে এটাও ভাবে যে এত রাত্রে কোনো একটা ছেলে পেলেই কি মেয়েটা এরকম করে।
আমি এটা একদমই তোমাকে বলছি না যে তুমি এসব ভাবছো। আমি শুধু এটাই বলছি যে এরকম অনেকে অনেক কিছু ভাবে। তবে আমি তোমার কাছে কেন এসেছি সেটা ক্লিয়ার করার জন্যই আমি এই চিঠিটা লিখতে তোমায় বাধ্য হয়েছি। অন্যদের মতো আমিও এটাই ভেবেছিলাম যে আমি যাকে সত্যি ভীষণ ভালোবাসবো, আমার সমস্ত কিছু আমি শুধু তাকেই দেব। আর তুমিও আমার কাছে এসে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছো এই প্রথম আমার কোনো ছেলের কাছে আসা। আর বাকি কি বলার আছে বলো তো? এটা অবশ্য একদমই জানি না যে এখনও পর্যন্ত তোমার মনে আমার জন্য জায়গা আছে কি না। যদি না থাকে তাহলে সেটা তো অন্য ব্যাপার। আর যদি থাকে তাহলে একটা কথাই বলবো, এটা একদমই ভেবো না যে আমি তোমাকে প্রপোজ করছি বা আমার মনের কথাগুলো বলছি। কেন এই চিঠিটা তোমাকে লিখলাম সেটা তো আগেই বলেছি, রাত্রের ওই ঘটনার জন্য। যাই হোক, আমি এটাই চাইবো যে তুমি রুহির সঙ্গে ভীষণ ভালো থেকো। রুহি তোমাকে অনেক ভালোবাসে, কখনোই রুহির জায়গাটা আমি নিতে চাই না। আমি অবশ্য কয়েকবার ভেবেছিলাম যে এই চাকরিটা আমি ছেড়ে দেব, কিন্তু তারপরে ভাবলাম একটা চাকরি পেতেই মানুষকে অনেকটা কষ্ট করতে হয়, আর সেখানে চাকরিটা ছেড়ে দেওয়া একটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। যে কথাগুলো তোমাকে আমার জানানো ছিল সে কথাগুলো তোমাকে আমার জানানো হয়ে গেছে, কিন্তু আরেকটা কথা বাকি থেকে গেছে, আর সেটা হলো এই চিঠিতে আমি যা যা লিখেছি বা যা যা তুমি জানতে পেরেছো, এই সমস্ত কিছু কিন্তু এখনই সব ক্লোজ হয়ে যাবে। কিছুক্ষণ পরে হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে, কিন্তু এই সমস্ত কিছু নিয়ে তোমার আমার ভিতরে কোনো কথা হবে না। আগে যেসব কথা হতো ঠিক তেমনই চলবে সব কিছু। আর যদি তুমি এই প্রসঙ্গে কোনো কিছু বলতে চাও তাহলে কিন্তু এই চাকরিটা ছেড়ে দিতে আমি বাধ্য হব। আর সে ডিসিশন আমি নিয়ে নিয়েছি। আমি কখনোই রুহির জায়গাটা নিতে চাই না। আর আমি সবসময় এটাই চাইবো তোমরা দুজন দুজনকে যেমন ভালোবাসো সেরকম সারা জীবন একসঙ্গে থেকো। ভালো থেকো তোমরা দুজন। চিঠিটা পড়া শেষ করেই আকাশ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, আর তারপর চিঠিটা একটা ড্রয়ের ভিতরে রেখে দিল। চিঠিটা পড়ে আকাশের এটা ভেবে ভালো লাগছিল যে তিন্নিও তাকে খুব ভালোবাসে। এতটাই ভালোবাসে যে তাদের ভিতরে কোনো সম্পর্ক না থাকলেও নিজের সমস্ত কিছু সে আকাশের কাছে উজাড় করে দিতে দুবার ভাবেনি। তবে তিন্নির লাস্টের লেখা কথাগুলো যেন আবারও আকাশকে কোথাও না কোথাও থামিয়ে দিল। এই সমস্ত কিছু যদি তিন্নিকে বলা হয় তাহলে তিন্নি চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হবে। কিছুক্ষণ পর তিন্নি অফিসের কিছু কাজ নিয়ে আকাশের রুমে আসে। আকাশের রুমে আসতেই আজকে যেন আকাশ তিন্নিকে একটু নতুনভাবেই দেখছিল। আকাশের ভীষণ ইচ্ছে হচ্ছিল তিন্নির সামনে দাঁড়িয়ে অনেক কিছু বলতে, তিন্নিকে অনেক প্রশ্ন করতে, এমনকি তিন্নির কাছ থেকেও কিছু শুনতে। আকাশ এটাই ভাবলো অন্তত একবার সে তিন্নিকে কিছু বলার চেষ্টা করতেই পারে। দেখা যাক তিন্নির রিয়াকশানটা কী আসে। এরপর সে তিন্নিকে বসতে বলল। তিন্নি চেয়ারে বসার পর আকাশ তিন্নিকে বলল, তিন্নি, একটা কথা আছে। কথাটা শুনেই তিন্নি বলে উঠল, আকাশ, এই প্রসঙ্গে যদি কোনো কথা বলো তাহলে আমি এখনই রুম থেকে বেরিয়ে যেতে বাধ্য হব, আর আমি জবটাও করতে চাইছি না। তিন্নিকে এরকমভাবে কথা বলতে দেখে আকাশ তার কথাটা চেঞ্জ করে বলল, তোমার চিঠিটা আমি পুরো পড়েছি, সেখানে বেশ ভালোভাবেই লেখা আছে যে এই প্রসঙ্গে যেন তোমার সঙ্গে আমি কোনো কথা না বলি, তাই আমি এই প্রসঙ্গে কিছু বলছি না, আমি অফিসের কথাই বলছি। তিন্নি তখন একটু নরম কণ্ঠে বলল, আই এম সরি, আমি আসলে বুঝতে পারিনি। ঠিক আছে। এরপর তারা অফিসের কাজবাজ নিয়ে কথা বলল। কিছুক্ষণ পর তিন্নি সেখান থেকে বেরিয়ে আসলে আকাশ একা একা এটাই বলতে থাকলো, তোমার সামনাসামনি দাঁড়িয়ে তো আমি এই সমস্ত কিছু নিয়ে কথা অবশ্যই বলবো, এমনকি তোমার কাছ থেকেও আমি শুনতে চাইবো, তবে এখানে না, অন্য কোথাও। দেখতে দেখতে 8-10 দিন কেটে গেল। এর ভিতরে আকাশ আর তিন্নির মধ্যে কখনো প্রেম ভালোবাসা নিয়ে কোনো রকম কথাই হয়নি। হঠাৎ করেই আকাশ একদিন তিন্নিকে বলল, তিন্নি, আমাদের একটা কাজ বেঁধে গেছে, হঠাৎ করেই অফিসের কাজে আমাদের একটু বাইরে যেতে হবে। তিন্নি আকাশকে জিজ্ঞাসা করে কবে যেতে হবে। সেই প্রশ্নের উত্তরে আকাশ বলে, হাতে একদমই টাইম নেই, আজ শুক্রবার, আমরা কালই বেরিয়ে যাব। আর হ্যাঁ, আমরা কিন্তু কাল ফিরতে পারবো না, থাকতে হবে। তিন্নিও মাথাটা নেড়ে হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়। এরপর অফিসের কাজবাজ সেরে যে যার বাড়িতেও চলে যায়। পরের দিন তিন্নি আকাশকে ফোন করে জিজ্ঞাসা করে তারা ঠিক কখন বেরোবে। আকাশ এমন একটা টাইম বলে যে টাইমটায় বেরোলে তাদের গন্তব্যে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। ফোনটা কেটে দেওয়ার পর আকাশ একা একা এটাই বলতে থাকে, আই এম সরি তিন্নি, তোমাকে মিথ্যা বলে আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এরপর দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। অবশ্য একটা হোটেলেই তারা যাচ্ছে।
সেখানে দুটো রুমও বুক করা আছে, একটা আকাশের আর অন্যটা তিন্নির। আকাশ অবশ্য হোটেলের লোকজনদের বলে দিয়েছিল তার রুমটায় চারিপাশে যেন শুধু লাল গোলাপ দিয়ে সাজানো থাকে। যথারীতি টাইমে তারা হোটেলেও পৌঁছে যায়। হোটেলে পৌঁছে যাওয়ার পর রিসিপশন থেকে তাদেরকে দুটো চাবি দেওয়া হলো। তখন আকাশ তিন্নিকে বলল, তিন্নি তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমার রুমে তাড়াতাড়ি চলে এসো। তিন্নি আকাশকে প্রশ্ন করেছিল মিটিংটা ঠিক কখন। আকাশ উত্তর দিয়েছিল, তুমি ফ্রেশ হয়ে রুমে আসো, তারপরে মিটিংটা শুরু হবে। কথাটা বলে আকাশ সেখান থেকে তার রুমে চলে যায়। আকাশ রুমে ঢুকেই পুরো অবাক হয়ে যায়। এটা একটা রুম নাকি ফুলের স্বর্গরাজ্য সেটাই আকাশ বুঝতে পারছিল না। আকাশের ভীষণ ভালো লাগে রুমটাকে এভাবে সাজানো দেখে। রুমটাকে দেখেই বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে এর পিছনে আকাশ বেশ মোটা অঙ্কের একটা টাকা খরচ করেছে। আকাশও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল। রুমের প্রত্যেকটা আলো বন্ধ করে চারিপাশে মোমবাতি জ্বালিয়ে দিল। কিছুক্ষণ পর দরজায় একটা ঠকঠক আওয়াজ হলো। আকাশ অবশ্য এটা একদমই চাইছিল না সব কিছু প্রথমেই তিন্নি দেখুক, তাই ছোট্ট করে আকাশ দরজাটা খুলে সে রুম থেকে বেরিয়ে তিন্নির সামনে গিয়ে দাঁড়ালো। আকাশ তিন্নির সামনে যেতেই তিন্নি জিজ্ঞাসা করলো সবাই চলে এসছে কিনা। আকাশ তখন বলল, যার আসার দরকার সে চলে এসছে। কথাটা বলে আকাশ তিন্নির পিছনে গিয়ে তিন্নিকে বলে চোখটা বন্ধ করতে। তিন্নি অবশ্য প্রশ্ন করলো কেন। আকাশ আর সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সে এক হাত দিয়ে তিন্নির একটা হাত ধরলো আর অন্য হাত দিয়ে তিন্নির চোখ দুটো একটু আটকে ধরে বলল, সামনের দিকে চলো, তারপর বলছি। তিন্নি কিছু বুঝে ওঠার আগেই আকাশ তিন্নির হাত ধরে যেদিকে নিয়ে যাচ্ছিল তিন্নি শুধু সেদিকেই হাঁটছিল। আকাশ তিন্নিকে তার রুমে নিয়ে এসে আস্তে আস্তে চোখ থেকে তার হাত দুটো সরিয়ে বলে, এবার দেখো। তিন্নি চোখ দুটো খুলে দেখে রুমের চারিপাশে যেন শুধু লাল গোলাপে ভরা আর অনেকগুলো মোমবাতি জ্বলছে। এরকমভাবে সাজানো দেখে তিন্নির সত্যি ভীষণ ভালো লাগলো। সে যেন চারিপাশ থেকে একদমই চোখ সরাতে পারছিল না। আকাশ যে তিন্নির জন্য এই সমস্ত কিছু করেছে এটা অবশ্য তিন্নির আর বুঝতে একদমই বাকি থাকলো না। বিষয়টা ভেবে তিন্নির ভীষণ ভালো লাগছিল। হঠাৎ করে তার রুহির কথা মনে পড়ে গেল, আর আকাশ যে তাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসছে সেটা আর বুঝতে বাকি থাকলো না। তিন্নি কিছু বলতে যাবে, ঠিক তখনই আকাশ তিন্নির ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করিয়ে দিয়ে আকাশ নিজেই বলল, আজকে তুমি না, আমি বলবো আর তুমি শুনবে। এতদিন তো তোমার যেটা ইচ্ছা হয়েছে সেটাই শুধুমাত্র তুমি আমার ওপর চাপিয়ে দিয়ে আমাকে চুপ করিয়ে রেখেছো। কখনো একটাবারের জন্য ভেবেছো যে আমারও কিছু বলার থাকতে পারে? কলেজ লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি। তখন আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি আমার ভালোবাসার কথা বলিনি একটাই কারণে, কারণ তোমার মুখ থেকে আমি শুনতে পারতাম না যে তোমার লাইফে কেউ আছে। আমি না কখনো জানার চেষ্টাও করিনি যে তোমার লাইফে কেউ আছে কি না। আমি সবসময় এটাই ভেবেছি যে আমি আমার মতো করে তোমাকে ভালোবেসে যাব, আর তারপর তুমি যদি আমার ভালোবাসায় দুর্বল হয়ে আমার কাছে আসো তাহলে আমার থেকে আর সুখী মানুষ কে হতে পারে। এরপর তুমি একদিন আমাকে চিঠিতে বললে যে তোমাকে যেন আমি আর গোলাপ ফুল না দিই, অলরেডি তোমার লাইফে কেউ একজন আছে। তোমার এই কথাগুলো পড়ে আমার ভীষণ খারাপ লেগেছিল, আর কতটা খারাপ লেগেছিল সেটা শুধুমাত্র আমিই জানি। অনেক কষ্ট পেয়েছিলাম বাস্তবতাটাকে মেনে নিতে, কিন্তু তারপরেও মেনে নিয়েছিলাম কারণ সেটাই বাস্তব ছিল। সেদিন তোমার কথাগুলো একটা চিঠিতে লিখে তুমি আমাকে থামিয়ে দিয়েছিলে, আর আজও সেই একই জিনিস করলে। তোমার মনের কথাগুলো তুমি একটা চিঠিতে লিখে এটা বলে দিলে যে এই প্রসঙ্গ নিয়ে আর কোনো কথা বলতে চাই না, বা এটা নিয়ে যদি কোনো কথা হয় তাহলে আমি চাকরি ছেড়ে দেব। একটা বাড়ির জন্যও কি তোমার এটা মনে হয় না যে শুধু নিজে কথা বললে হয় না, অন্যেরও কিছু বলার থাকতে পারে? তিন্নি ভালো খারাপ যাই হোক না কেন, যে কোনো জিনিস না দুজনে সবসময় কথা বলেই সেগুলোকে মীমাংসা করতে হয়। শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য আমি তোমাকে আজকে এত দূরে এখানে নিয়ে এসেছি। আমাদের ওদিকে দাঁড়িয়ে যদি আমি তোমাকে এসব বলতাম তাহলে হয়তো তুমি আমার কথা শুনতে না, সেখান থেকে চলে যেতে। তিন্নি আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। কলেজ লাইফে যেমন বাসতাম আজও বাসি, এমনকি ভবিষ্যতেও বাসবো। তিন্নি এবার আমি তোমার কথাগুলো একটু শুনতে চাই। তুমি বলেছিলে তোমার লাইফে কেউ একজন আছে, আর সেটা বলেই আমাকে তোমার লাইফ থেকে সরিয়ে দিয়েছিলে। তিন্নি অবশ্য সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে শুধু একটা নামই বলল, রুহি। কথাটা শুনে আকাশ বলল, রুহির প্রসঙ্গে আমি পরে কথা বলছি, আগে তোমার কথাগুলো শুনতে চাই। আস্তে আস্তে তিন্নি বেডের উপর গিয়ে বসলো, আর তারপর সে বলল, হ্যাঁ আকাশ, আমার লাইফে কেউ একজন ছিল। অনেক দিন ধরেই ছেলেটা আমাকে পছন্দ করতো, এমনকি একদিন আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি না বলেছিলাম। আমি না বলার পরে সে সোজা চলে যায় আমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে।
ছেলে ভালো জব করতো, সব দিক থেকেই ঠিকঠাক ছিল, তাই বাবা মা আর না বলেনি। আমি না বলা সত্ত্বেও বাবা মা যেন এই বিয়েতে রাজি হয়ে যায়। বাবাকে আমি ভীষণ ভয় পাই, তাই বাবার কথার পরিপ্রেক্ষিতে আমি আর কোনো কথা বলতে পারিনি। আমিও রাজি হয়ে যাই। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও চারিপাশ থেকে এটাই মনে হতো যে এই ছেলেটার সঙ্গেই হয়তো আমার বিয়ে হবে, তাই সবটা মেনে নেওয়ার চেষ্টা করি। বলা যায় একটা পর্যায়ে এসে সবটা মেনে নিই। তারপর ছেলেটার সঙ্গে আমি ফোনেই বেশি কথা বলতাম, কারণ সে কাজের সূত্রে একটু দূরেই থাকে, তাই দেখা সাক্ষাৎ খুব একটা বেশি হতো না। হ্যাঁ, আমার সঙ্গে দেখা করতে চাইতো মাঝে মধ্যে, কিন্তু আমারই তেমন একটা দেখা সাক্ষাৎ করতে ইচ্ছে হতো না, তাই আমি এটা ওটা বলে একটু এড়িয়ে চলতাম। এই সম্পর্কটার 6 মাস পর থেকেই তোমার গোলাপ ফুল পাওয়া শুরু করি। কয়েকদিন ফুলটা পেতে পেতে কোথাও না কোথাও আমার ভিতরেও একটা দুর্বলতা কাজ করতে শুরু করলো। তারপর ভেবেছিলাম এই ফুলটা আমাকে কে দিচ্ছে সেটা অবশ্যই আমি দেখব। কিন্তু তারপরে আবার ভাবলাম থাকুক না, ব্যাপারটা তো ভীষণ ভালো, একটু ফিল্মি ফিল্মি ব্যাপার আছে ব্যাপারটার মধ্যে। অজানা কেউ একজন আমাকে প্রত্যেকদিন একটা করে গোলাপ ফুল দিচ্ছে, তাকে অবশ্যই আমার দেখতে ভীষণ ইচ্ছে হচ্ছে, একটু আকর্ষণও আছে তার প্রতি। বিষয়টার ভিতরে না একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। তবে এই মুহূর্তে যদি আমি তাকে দেখে ফেলি তাহলে আকর্ষণটা আগের তুলনায় বেশ অনেকটাই কমে যাবে। এরপর ডিসিশন নিলাম আর কয়েকটা দিন পরে আমি তাকে দেখব। এরপর এই কথাগুলো আমাকে যে বিয়ে করতে চেয়েছিল তার সঙ্গে শেয়ার করি। সে তো শুনে প্রচণ্ড রেগে যায়। এরপর রেগে রেগে আমার সঙ্গে বলতে থাকে যেন সেই ছেলেটা আর তোমাকে ফুল টুল না দেয়। এরপর ভেবেছিলাম তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে সবটা বলবো, আমাকে আর ফুল দিও না, অলরেডি আমার লাইফে কেউ একজন আছে। তারপর এবার ভাবলাম থাক না, এটা আমার লাইফের একটা পার্ট হয়ে থেকে যাক, অজানা একটা ছেলের ভালোবাসা। তাই পরবর্তীতে আমি আর কখনো তোমাকে দেখার চেষ্টা করিনি। অবশ্য ওই চিঠিটা তোমাকে আমি আরও অনেক আগে দিতে পারতাম। প্রত্যেক দিনই আমি ওই চিঠিটা লিখতে বসতাম, কিন্তু লিখতে পারতাম না। সবসময় মনে হতো আজকে যদি আমি এই চিঠিটা লিখি তাহলে কাল থেকে তো আমি আর সেই গোলাপ ফুলটা পাবো না। সত্যি কথা বলতে আমার ভিতরেও দুর্বলতা কাজ করতে শুরু করেছিল। কিন্তু তারপরে একদিন আমাকে যে বিয়ে করবে সে আবার আমায় জিজ্ঞাসা করলো আমি তোমাকে বারণ করেছি কি না। আমি তাকে সত্যি কথাই বলে ফেলেছিলাম যে না, এখনও পর্যন্ত আমার বারণ করা হয়নি, করব। কথাটা শুনে সে আরও ভীষণ রেগে যায়, আমাকে অনেক কিছু বলতে থাকে, রীতিমতো অশান্তি শুরু হয়। তারপর আমি ডিসিশন নিয়েই নিলাম যে এবার তোমাকে আমি বারণ করেই দেব। তারপরে তো তুমি জানো, তোমাকে আমি চিঠিটা লিখলাম আর তুমিও আমাকে লিখলে। এরপর থেকে তুমি আমাকে আর কখনো কোনো ফুল দিতে না। প্রত্যেকটা দিন কলেজ থেকে যখন বাড়িতে ফিরতাম তখন যেন সমস্ত কিছু ফাঁকা ফাঁকা লাগতো। সবসময় এটাই মনে হতো যে সামথিং ইজ মিসিং। কারণ প্রত্যেক দিন তো কলেজের যে কোনো একটা টাইমে আমি আমার বসার জায়গায় একটা করে গোলাপ ফুল পেতাম। তোমার ভিতরে প্রশ্ন আসতেই পারে যে তুমি কি তাহলে ফুলটাকে মিস করতে? তার উত্তরে আমি এটাই বলবো, ফুলটাকে তো অবশ্যই মিস করতাম। তবে শুধুমাত্র যদি আমি ফুলটাকে মিস করতাম তাহলে প্রত্যেক দিন আমিও একটা করে গোলাপ ফুল কিনে বাড়ি নিয়ে যেতে পারতাম। ফুলটার সঙ্গে সঙ্গে আমি সেই মানুষটাকে ভীষণ মিস করতে শুরু করি, যে মানুষটা প্রত্যেক দিন আমার কথা ভেবে একটা করে গোলাপ ফুল নিয়ে আসতো। আর সেই মানুষটাকে মিস করতে করতে আমি না দেখেই তাকে অলরেডি অনেকটা ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু যখন আমি ভালোবেসে ফেলি তখন সেই ছেলেটা আমার থেকে অনেকটা দূরে চলে যায়। আমি একদমই বুঝতে পারছিলাম না যে আমি কী করব, কী করে তাকে খুঁজে বের করব। নিজেকেই না আমার যেন কেমন একটা লাগতো। আমি আমার বসার জায়গায় বেশ কয়েকবার লিখেছিলাম যে আমি তোমাকে দেখতে চাই, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু হয়তো সেই সময় তুমি সেই লেখাগুলো লক্ষ্য করোনি, বা হয়তো আমার বসার সিটের ধারে তুমি তখন আর আসতে না। আর যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল তার সঙ্গেও আমি খুব একটা বেশি ভালো কথা বলতে পারতাম না। অবশ্য সে তো আমার পছন্দের ছিল না, বাধ্যতামূলকভাবে তাকে আমার বিয়ে করতে রাজি হতে হয়েছিল। বারবার সে আমাকে প্রশ্ন করতো তোমার কি হয়েছে, কি হয়েছে। একদিন আমি সমস্তটাই তাকে বলে দিই। সে শুনে তো প্রচণ্ড রাগারাগি করে আমার সঙ্গে, অনেক ধরনের কথাও বলে আমাকে। কিন্তু তারপরে একটা মজার ব্যাপার কি জানো, 1 সপ্তাহ পরে শুনি তার নাকি বিয়ে হয়ে গেছে। কয়েকদিন পরে অবশ্য বুঝতে পারলাম সে হয়তো দূরে থাকতো, তার লাইফে মনে হয় এরকম আরও অনেক মেয়ে ছিল, তার ভিতর থেকে হয়তো একজনকে বিয়ে করে নিয়েছে। এটা অবশ্য আমার ধারণা, না হলে আমার সঙ্গে ঝগড়াঝাটি হওয়ার 7 দিনের মাথায়, মানে 7 দিনের মাথায়ও বলবো না, 7 দিনের মধ্যে কে বিয়ে করে নিতে পারে। ওই সম্পর্কটা অবশ্য আমি ব্রেকআপ করতে চেয়েছিলাম, কিন্তু যাই হোক, যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছিল। তবে একটা দিনের জন্য আমি কখনো তোমাকে খোঁজা বন্ধ করিনি। এভাবে ওভাবে প্রত্যেক দিনই বলা যায় আমি তোমায় খুঁজতাম। এরপর অফিসে একদিন তোমার হাতের লেখা দেখি। লেখাটা দেখে অনেকটা চেনা মনে হচ্ছিল।
অনেক ভাবলাম যে এই লেখাটা আমি কোথায় দেখেছি। তারপর বুঝতে পারলাম যে এই লেখাটা আসলে আমি কোথায় দেখেছি। এরপর দুটো হাতের লেখা মিলিয়ে দেখি, আর তারপর বুঝতে পারি আমি যে ছেলেটাকে খুঁজছি সেই ছেলেটা আর কেউ না, তুমি। কিন্তু সেটা খুঁজে পেয়েই বা কী লাভ? তার আগে থেকেই তো আমি জানি যে অলরেডি তোমার লাইফে কেউ একজন আছে, রুহি। তারপরে ভাবলাম যেমন চলছে না হয় তেমনই চলুক। তোমাকে এই সমস্ত কিছু নিয়ে নাই বা বললাম, কারণ রুহির জায়গা তো কখনো আমি নিতে পারবো না, বা আমি সেটা কখনো নিতেও চাই না। কথাগুলো বলতে বলতে তিন্নির চোখে জল চলে আসে। আকাশও এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিন্নির কথাগুলো শুনছিল। কথাগুলো শুনে আকাশের ভিতরেও ভালো লাগা খারাপ লাগা দুটোই কাজ করছিল। আস্তে আস্তে সে তিন্নির পাশে গিয়ে বসে তার চোখের জলটা মুছিয়ে দেয়। তিন্নির চোখের জলটা মুছিয়ে দিতেই তিন্নি যেন নিজের অজান্তেই আকাশকে জড়িয়ে ধরল। আকাশও তার দুহাত দিয়ে তিন্নিকে আলতোভাবে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আকাশ তিন্নিকে শান্ত করে বসিয়ে বলল, তুমি রুহির কথা ভাবছো? দেখো, আজও পর্যন্ত আমি কখনো রুহিকে বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। রুহি বাবার বন্ধুর মেয়ে। আমি জানি রুহি আমাকে পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি তোমাকে। তুমি আমার লাইফ থেকে চলে যাওয়ার পরে এই প্রেম, ভালোবাসা, ভালো লাগা সমস্ত কিছু আমি আমার লাইফ থেকে সরিয়ে দিয়েছি। কিন্তু এটা ঠিক, বিয়ে তো আমাকে লাইফে করতেই হবে। বাড়ির থেকে যাকে আমার সঙ্গে বিয়ে দেবে তাকেই বিয়ে করব। বিয়ের পরে যদি আমি তাকে ভালোবাসতে পারি তাহলে অবশ্যই বাসবো, আর যদি না পারি তাহলে সবটা মানিয়ে নেব। কিন্তু হ্যাঁ, আমার মনের ভিতরে কোথাও না কোথাও তুমি সারা জীবন থেকে যাবে, এই ডিসিশানই আমি নিয়েছিলাম। রুহি আমাকে পছন্দ করে, তাই মাঝে মধ্যেই ও আমার বাড়িতে বা অফিসে আসে। হয়তো একটু গল্প করলো, না একটু দেখা করে চলে গেল। আমি আজও পর্যন্ত কখনো ওর সঙ্গে বাইরে ঘোরাফেরা করিনি বা বাইরে দেখাও করিনি। না আমি ওকে কখনো বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। বাড়ির দিক থেকেও এরকম না যে আমাদের দুই ফ্যামিলি থেকে আমাদের বিয়ে ঠিক করেছে। বিয়েটা তো আমি আমার পুরো ভাগ্যের উপরই ছেড়ে দিয়েছিলাম। এটাই ভেবেছিলাম যে বাবা মা যার সঙ্গে ঠিক করবে তাকে আমি না দেখেও বিয়ে করতে পারি, কারণ আমার লাইফে যেই আসুক না কেন তার সঙ্গেই আমাকে মানিয়ে নিয়ে থাকতে হবে, দ্যাটস ইট। তবে রুহি আমাকে বারবারই তার ভালোবাসার কথা বলতো, আর সেক্ষেত্রে আমি অস্বীকার করব না। নিজের মন থেকেও এটাই ভেবে নিয়েছিলাম যে হয়তো বা রুহির সঙ্গে আমার বিয়ে হলেও হতে পারে। তুমি সেদিন যখন আমাকে প্রশ্ন করেছিলে যে আমি রুহিকে ভালোবাসি কি না, সেদিন আমি তোমাকে এমনই একটা উত্তর দিয়েছিলাম যে আমি জানি না রুহিকে ভালোবাসি কি না, বা ভালোবাসার অভিনয় করছি কি না, কিংবা ভবিষ্যতে ভালোবাসার অভিনয় করব কি না। এরপর আকাশ তিন্নির মুখের দুই সাইডে আলতো করে হাত রেখে বলল, তিন্নি, আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি, আর বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালো রাখবো। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। কথাটা বলেই আকাশ তিন্নিকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর তিন্নি আকাশকে বলল, আকাশ, যেমনই হোক না কেন এতদিন ধরে তো রুহি তোমাকে ভালোবেসে আসছে, আর সেই ভালোবাসায় তো তুমি কখনো বাধা দাওনি। তাহলে তুমি রুহিকে কি বলবে? আর তোমার বাড়ির লোকজন? এটা সম্ভব না আকাশ। কথাগুলো শুনে আকাশ বলে, তিন্নি, আমি মানছি রুহির সঙ্গে হয়তো একটু হলেও আমি অন্যায় করছি, কিন্তু বিশ্বাস করো আজও পর্যন্ত কখনো আমি ওকে বলিনি যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে রুহি আমাকে কিছু বললে আমি তার পরিপ্রেক্ষিতে হ্যাঁ বা না কোনো কথাই বলতাম না, শুধু শুনে যেতাম। আমি রুহির সঙ্গে দেখা করে বুঝিয়ে সবটা বলবো। আর বাকি থাকছে আমার বাড়ির লোকজন। আমি আমার মাকে চিনি। একটা ভালো ফ্যামিলির যদি ভালো মেয়ে হয় তাহলে মা কখনোই অমত করবে না। আর যদি বলো বাবার কথা, তাহলে মাকে দিয়েই বাবাকে বোঝাবো। আর তাছাড়া তুমি একটা জিনিস লক্ষ্য করবে, ছেলে মেয়ে যখন বয়স কম থাকে তখন যদি তারা একটা সম্পর্কে পড়ে, বাড়ির থেকে কিন্তু সেই সম্পর্কটা কখনো মেনে নিতে চায় না। কিন্তু ছেলে মেয়ের যখন বিয়ের বয়স হয়ে যায়, নিজেরা ইনকাম করে, তখন যদি তারা কাউকে পছন্দ করে তাহলে বাড়ির থেকে সেই সম্পর্কটা আর কখনোই অমত করে না। কারণ তখন বাবা মা বুঝতে পারে যে এরা এখন বোঝার মতো বয়সে পৌঁছে গেছে, নিজের সঠিক মানুষটাকে নিজেই বেছে নিতে পারবে। প্লিজ তিন্নি, তুমি আর অমত করো না। একবার আমি তোমাকে হারিয়ে বুঝেছি যে তোমাকে হারানোর যন্ত্রণা ঠিক কতটা, আর আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে সত্যি খুব ভালো রাখবো, একবার বিশ্বাস করতে পারো। তিন্নিও আকাশকে ভীষণ ভালোবাসে। একা একা বসে হয়তো তিন্নি অনেকবারই ভেবেছে এই সম্পর্কটায় তার যাওয়াটা উচিত হবে না, কিন্তু সামনে থেকে সে যখন আকাশকে দেখে তখন তার ভাবনা চিন্তাগুলো যেন একদম অন্যরকম হয়ে যায়। নিজের ভালোবাসার মানুষটা যদি এত সুন্দর করে তার জন্য সাজিয়ে এত সুন্দর করে আই লাভ ইউ বলতে পারে, তাহলে তাকে কি কখনো দূরে সরিয়ে দেওয়া যায়?
তিন্নিও যেন আকাশকে আর দূরে সরিয়ে দিতে পারল না। সেও আই লাভ ইউ বলে আকাশকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। পুরো রুমটাই শুধু ভালোবাসার লাল গোলাপ আর ক্যান্ডেলে ভর্তি। চারিপাশ থেকে যেন ভালোবাসার একটা মৃদু বাতাস বইছে, আর তার ভিতরে একে অপরকে ভালোবাসার দুটো মানুষ। সময়টা ভীষণ ভালোভাবেই কেটে যাচ্ছে। রাত যত গভীর হচ্ছে তাদের ভালোবাসাটাও ঠিক ততটাই গভীর হচ্ছে। পরের দিনটা ছিল ছুটির দিন, রবিবার। তাই দুজন ডিসিশন নিল আজকের দিনটাও তারা এই হোটেলে কাটিয়ে দেবে, নিজেদের ভিতরে একটু ভালো সময় কাটাবে। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। নিজেদের ভিতরে অনেকটা সময় তারা কাটালো না, কোনো ঘোরাফেরা করে না, দুজন দুজনের সঙ্গে শুধু গল্প দিয়েই কাটিয়ে দিল সেদিনটা। তারা সেখানে থাকতে চাইলেও দুপুর হতে হতে দুজনেই ডিসিশন নিল এবার তারা বাড়িতে যাবে, আর আজকে গিয়েই দুই ফ্যামিলিতে তাদের ভালোবাসার কথা বলবে, আর যত তাড়াতাড়ি সম্ভব তারা বিয়ে করে নেবে। তাই আর দেরি না করে তারা রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আকাশ প্রথমে তিন্নিকে তার বাড়ি পৌঁছে দিয়ে সে তার নিজের বাড়িতেও চলে যায়। ফ্রেশ হয়ে রাত্রেবেলায় যে যার ফ্যামিলির সঙ্গে কথা বলছে। তিন্নি তার বাড়িতে সমস্ত কথা খুলে বললে তার বাবা মা এক কথায় রাজি হয়ে যায়। আকাশ প্রথমে গিয়ে তার মাকে সবটা বলে। মা অবশ্য তেমন একটা অমত করে না, কারণ ছেলের পছন্দই মায়ের পছন্দ, আর তাছাড়া মা মেয়েটাকে দেখেছে, বাবারও পছন্দ হয়েছে তিন্নিকে। এরপর মা গিয়ে বাবাকে বলতেই বাবা প্রথম দিকে একটু অমত করে, কিন্তু কয়েকদিন পর বাবা এটা ওটা ভেবে নিজে থেকেই যেন মত দিয়ে দিল। দুই ফ্যামিলি যখন সম্মতি জানায় তখন আর বাধা কিসের। বাকি আছে রুহি। একদিন আকাশ রুহিকে ডেকে বলে, রুহি, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আমি তোমাকে কখনো সেভাবে দেখিনি। আজও পর্যন্ত আমি কিন্তু কখনো তোমাকে বলিনি যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা তুমি খুব ভালো করেই জানো রুহি। আমি কলেজ লাইফ থেকেই তিন্নিকে সত্যি ভীষণ ভালোবাসি রুহি। তুমি বলো না আমি কি করব বা আমার কি করা উচিত। আকাশ আরও কিছু বলবে ঠিক তখনই রুহি আকাশকে থামিয়ে দিয়ে বলে, আমি যদি এখন তোমার সামনে কান্নাকাটি করি তাহলেও তো তুমি নিশ্চয়ই আমাকে বিয়ে করবে না। হ্যাঁ, আমি কেঁদেছি চার দেওয়ালের মাঝে, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে আমি কাঁদতে চাইছি না। হ্যাঁ, এটা ঠিক। তুমি আমাকে কখনোই বলোনি যে তুমি আমাকে ভালোবাসো বা তুমি আমাকে বিয়ে করতে চাও। তবে তার সঙ্গে এটাও ঠিক, তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্নগুলো যখন আমি তোমার সঙ্গে বসে তোমাকে শেয়ার করেছি তখন কিন্তু কখনো তুমি আমাকে বাধা দাওনি সেই স্বপ্নগুলো দেখতে। তখন যদি তুমি আমাকে বাধা দিতে তাহলে হয়তো নিজের মন থেকে আমি এতটাও এগোতে পারতাম না। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে, তাই এটা নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না। তবে আমি তোমাদের দুজনকে একটা কথাই বলবো, ভালো থেকো। ও আরেকটা কথা, আমি আর কখনোই তোমাদের লাইফে এন্ট্রি নেব না। যেদিন থেকে এই সমস্ত কিছু শুনেছি সেদিন থেকেই আমি বিদেশে সেটেল হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাবাকে জানিয়েও দিয়েছি, তাই 2-1 দিনের ভিতরেই আমি চলে যাব। কারণ এখানে যদি আমি থাকি তাহলে হয়তো তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে হবে, তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে হবে, তাই ভাবলাম বিদেশে যাওয়ার থেকে ভালো উপায় আর কোনো কিছু হতে পারে না। এতদিন আকাশ রুহিকে একটা অন্যরকম রূপে দেখেছে, অহংকারী, মেজাজি, অনেক কিছু, কিন্তু আজকের কথাগুলো যেন আকাশের মন ছুঁয়ে গেল। এই রুহির সঙ্গে আগের রুহির কোনো সম্পর্কই নেই। কথাগুলো বলে রুহি যখন রুম থেকে বেরিয়ে যাবে তখন আকাশ রুহির হাতটা ধরে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি জানি রুহি তোমার ভীষণ খারাপ লাগছে, আই এম সরি রুহি। রুহি তখন আকাশের দিকে তাকিয়ে বলে, আমি লাস্টবারের মতো তোমাকে একটু হাঁক করতে পারি? আকাশ মাথাটা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। তারপর রুহি আকাশকে জড়িয়ে ধরে খুব কাঁদল। আকাশও রুহিকে আলতো করে জড়িয়ে ধরল। এরপর রুহি নিজেকে সামলে আসছি বলে সেখান থেকে চলে যায়। আকাশেরও রুহির জন্য কোথাও না কোথাও অবশ্যই খারাপ লেগেছে। এরপর দেখতে দেখতে বিয়ের ডেট ঠিক হয়ে যায়, এমনকি ধুমধাম করে আকাশ আর তিন্নির বিয়েটাও হয়। আর অন্যদিকে রুহি তার সমস্ত কিছু গুছিয়ে বিদেশেই সেটেল হয়ে যায়। আর এভাবেই শেষ হলো আকাশ আর তিন্নির লাভ স্টোরি। আপনি যদি আপনার লাভ স্টোরিটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে যোগাযোগ করবেন। ডিসক্রিপশান বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আর গল্পগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর প্রত্যেক সোমবার করে আপনারা একটা করে নতুন স্টোরি পাবেন, আর সেজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কথা হচ্ছে নতুন একটা স্টোরির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।